উচিত? বা অনেকে আপনার প্রাইভেট স্কুলে পড়াশোনা করে, যেমন আমি আপনাদের কথা যদি বলি, ইংলিশ স্কুল, ওইখানে তো আপনার মাস্ট স্কুলে যাইতে হয়, হ্যাঁ, ক্যান্টনমেন্টের টাইপের যে স্কুলগুলো আছে। সেই ক্ষেত্রে স্কুলের বাইরেও কয় ঘন্টা পড়া উচিত, আর কিভাবে টাইমটা মেনটেন করা উচিত? আচ্ছা, টাইম মেনটেনের কথা যদি বলি, যেমন আমাদের যেই প্রতিষ্ঠান বা তুমি যেই প্রতিষ্ঠানে পড়ছো, আমরা তো আর পাশাপাশি হচ্ছে, তুমি ভালো করেই জানো যে আমাদের স্কুলে হচ্ছে প্রতিদিনই যাইতে হয়। ফার্স্ট কথা হইতেছে এটা যে স্কুল বন্ধ করার কোনো চান্স নাই। সো স্কুলে যেহেতু প্রতিদিন যাইতে হয়, যেমন আমাদের কথা যদি আমি বলি যে সকাল আমাদের ক্লাস শুরু হয় 8:30টায়। 8:30 থেকে ক্লাস হইলে মোটামুটি 2টা পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস থাকে, 2টা 10 হচ্ছে আমাদের ছুটি হয়, ঠিক আছে? তো 8:30 থেকে 2টা 10 মোটামুটি সারা দিনের একটা হিউজ টাইম হচ্ছে এখানেই চলে যাচ্ছে। ওকে, সো বাকি যে টাইমটা থাকে সেই টাইমে হচ্ছে দেখা যায় যে একটা স্টুডেন্ট যেমন তারা হচ্ছে বাসায় যাচ্ছে, কেউ কেউ অনেক দূরে থাকে, যারা কাছে তারা হয়তো বাসায় যাচ্ছে, বাসায় যাওয়ার পর 2 ঘন্টা বা 2.5 ঘন্টা রেস্ট নিতে পারছে। তারপর হচ্ছে 4:30 বা 5টার দিকে সে আবার পড়তে বের হয়ে যাচ্ছে, কোচিং এ বের হয়ে যাচ্ছে। ওকে, এবং মোটামুটি দেখা যাচ্ছে যে কোচিং একটা দুইটা সে করে আবার সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে বা সামটাইমস সন্ধ্যার পরে সে হচ্ছে বাসায় যাচ্ছে, বাসায় যেয়ে রাত্রিবেলা টুকটাক কেউ পড়াশোনা করতেছে, টুকটাক পড়াশোনা কেউ করতেছে না। তো এই জায়গাতে হচ্ছে মানে একটু ব্যাকওয়ার্ডে পড়ে যায়, যারা ক্ষতির সম্মুখীন হয় তারা হচ্ছে যেমন যারা অনেক দূর থেকে আসে। হ্যাঁ, তুমি জানো যে আমাদের স্কুল বাস আছে, বাসের মাধ্যমে জি অনেক ভাই। স্টুডেন্ট দূর দূর থেকে হচ্ছে স্কুলে আসে, ঠিক না? সো তারা দূর থেকে আসে যখন, তখন স্কুলে বের হওয়ার জন্য আসার জন্য তারা মোটামুটি 1 ঘন্টা আগে বাসা থেকে বের হয়। ওকে, সো বাসও এখানে হচ্ছে ওরা ছুটির পরে। ওরা সকালেও 1 ঘন্টা আগে বের হতে হয়, এবং বাসায়ও ছুটি হওয়ার 1 ঘন্টা পরে পৌঁছায়। 1 ঘন্টা পর যাইতে হয়, রাইট? তারপর সারাদিনের স্কুলের একটা ক্লান্তি থাকে মোটামুটি। তারা হচ্ছে দেখা যায় যে লাইক 5টা 5:30 বা কখনো কখনো 6টার ভিতরে, এর আগে তারা আসলে পড়তে বসতেই পারে না, বা সামটাইমস ইন এনি কেস তারা বসতে চায়ও না। ওই কারণ সারাদিনের একটা টায়ার্ডনেস এখানে থাকে। এখানে মনে হয় ভাইয়া যে 5টা, 4টা 5টার দিকেও মনে হয় না কেউ পড়তে বসতে পারে, কারণ হলো সারাদিন টায়ার্ডে যায়। একটা ঘুম, বা বিকালে ইন্টারের হিসাব আলাদা, যদি আমি ধরি, বাট এসএসসি স্টুডেন্টরা বেশিরভাগ এই টাইমটা হয় খেলাধুলা করে, আর না হলে ঘুমায়। সেটাই, সেটাই বলতেছিলাম যে কেউ কেউ দেখা যায় যে পড়তে চাচ্ছে, মানে পড়তে চাচ্ছেই না, আর কেউ কেউ দেখা যাচ্ছে পড়তে চাচ্ছে, বাট টায়ার্ডনেস এর কারণে বা এক্সট্রা প্রেশারের কারণে সে আর ওই দিনের বাকি যে টাইমটা, সেই টাইমটা আর কি সে কাজে লাগাইতে পারতেছে না। ওকে, সো আমি দুইভাবে আমি ট্রাই করব যে দুইটা কেসই হচ্ছে ডিসকাস করার। যে আমি ধরে নিচ্ছি যে এখানে যারা লাইভে কানেক্ট আছে তারা হচ্ছে মোটামুটি সকাল 8:30 না বলি, সকাল 9টা থেকে, হ্যাঁ সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত তারা হচ্ছে স্কুলিং এর কারণে কি থাকে, বিজি থাকে। ওকে, বাকি টাইমটা যারা স্কুলের কাছে থাকে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে তোমার স্কুল ছুটির পর মোটামুটি 5টার মধ্যে তারা বের হয়ে যেতে পারে বাসা থেকে। 5টার মধ্যে বের হয়ে হচ্ছে তাদের যেই কোচিং টোচিং থাকে, হ্যাঁ, তো কোচিং করে মোটামুটি যারা কেউ কেউ আছে যে বাসাতেই টিচারের মাধ্যমে পড়ে, কেউ আছে বাইরে সাবজেক্ট ওয়াইজ টিচারের কাছে পড়ে, ঠিক না? সো ইন দ্যাট কেস জি। দেখা যায় যে সাবজেক্ট টিচারের কাছে পড়ার পরে সন্ধ্যার পরে বাসায় যাওয়ার পরে আবার অনেকে পড়তে যাচ্ছে না। তার দুইটা কারণ হইতে পারে, হয় হইতে পারে সে সারাদিন স্কুল করছে, তারপর প্রাইভেট পড়ছে, প্রাইভেট পড়ে টায়ার্ড হয়ে গেছে, এই জন্য সন্ধ্যার পরে সে সহজে আবার পড়তে বসতে চাইতেছে না, বা সারাদিনের টায়ার্ডনেস এর কারণে প্রচুর ঘুম পায়। এটা একটা ব্যাপার হইতে পারে। সেকেন্ড হইতে পারে যে সে তার স্কুলের যে টাইমটা সেই টাইমটাকে সে কোয়ালিটি টাইম হিসেবে কনভার্ট করতে পারছে, বা টিচারের কাছে সে পড়তে গেছে, সেই পড়াটারেও সে একটা ভালো মানে একটা ভালো আউটপুট নিয়ে বাসায় আসছে। এজ এ রেজাল্ট সে হচ্ছে মানে বলতেছে যে না আমি তো এটা পারতেছি, থাক আমি পড়বো, একটু পরে পড়বো, এইরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে ক্লিয়ার হয়ে যায়। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে লাইক স্টুডেন্ট লাইফ যেটা, তো আসলে মানে পড়ারই টাইম, ঠিক না? এখানে আসলে পড়া ছাড়া আর কোনো আর কোনো সেকেন্ড কোনো অপশন নাই, পড়তেই হবে। ফার্স্ট কথা হচ্ছে এটা। আর সেকেন্ড কথা হচ্ছে যে লাইক মানে এখনের যে টাইমটা সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ কষ্ট করারই একটা টাইম। এখন কষ্ট করলে হচ্ছে পরের দিক দিয়ে যাইয়া হচ্ছে একটা ভালো আউটপুট পাওয়া যাবে। হ্যাঁ, কারণ বাংলাদেশে কিন্তু এখন সবাই পড়ালেখা করতেছে। হ্যাঁ, ধরো যে খুবই মানে একদম শহরের মধ্যে থাকে, খুব ভালো সুযোগ সুবিধা জি নিচ্ছে, ভাইয়া, সেও আমি পড়াশোনা যদি করতেছে। বলি, এই দিক থেকে যদি বলি, যেমন আমি তো আপনার স্কুল সিলেটে পড়াশোনা করে গেছি, আর কলেজ তো ঢাকাতে পড়লাম। তো হ্যাঁ, স্কুলে আমি যদি দেখি, সিলেটে যে পরিমাণ কম্পিটিশন, এটা অনেক হাই, বাট আমি যে ঢাকায় পড়লাম, ঢাকাতে আমি ভাইয়া দেখি সবই টপার, মানে সবই এই টপার। লেভেলের কম্পিটিশন। এক্স্যাক্টলি, কারণ ওখানে হচ্ছে প্রত্যেকটা কলেজ হচ্ছে তাদের স্টুডেন্ট যেগুলা সেগুলো হচ্ছে মোটামুটি একদম মানে কি বলে বাইছে বাইছে নিচ্ছে।
জি, একদম ছাঁকনি যারা বলে ফিল্টার করে নিচ্ছে। হ্যাঁ, তো ফিল্টার করে নেওয়ার কারণে দেখা যায় যে ওখানে সবাই টপার, ওইখানে তোমার কম্পিটিশন লেভেলটাও অনেক বেশি হাই। সো এখানে হচ্ছে দুইটা ফ্যাক্টর কাজ করে। সো যারা একটা ভালো পরিবেশে থাকে বা ভালো একটা কম্পিটিশনের মধ্যে যারা থাকে, তাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যায় যে না আমার হচ্ছে পারা লাগবে, জি, হ্যাঁ আমার হচ্ছে এটা পারা লাগবে, এটা সে পারতেছে আমি কেন পারতেছি না, এইরকম একটা ইগো, একটা পজিটিভ একটা ইগো ক্রিয়েট হয়ে যায়। তো ইন দ্যাট কেস হচ্ছে সে দেখা যায় যে মোটামুটি ভালো লেভেলের একটা পড়াশোনা করতেছে, বা তার পড়াশোনাটা কোনো না কোনো ভাবে হয়ে যাচ্ছে, আইদার টিচারের মাধ্যমে, বাসায় টিউটরের মাধ্যমে, অথবা প্রাইভেটের মাধ্যমে, অথবা হচ্ছে স্কুলের মাধ্যমে তার কোনো না কোনো ভাবে পড়াশোনাটা হয়ে যাচ্ছে। আর যারা গ্রামে থাকতেছে বা যারা হচ্ছে, যেমন আমরা যদি আমাদের সিলেটের কথাই ধরি, আমাদের স্কুলে কিন্তু তিন টাইপেরই স্টুডেন্ট আছে, একটা ক্লাসে তিন টাইপেরই স্টুডেন্ট আছে। জি, সো ইন দ্যাট কেস দেখা যায় যে কেউ হচ্ছে মোটামুটি লেভেলে পড়াশোনা করতেছে, জাস্ট স্কুলে যেটা ওইটা, রাত্রে মন চাইলে টিচার আসলে বসলো, না আসলে নাই। কেউ হচ্ছে তোমার একটু এঙ্গেজ থাকতেছে, রাত্রেও পড়তেছে, দিনের বেলাও সে হালকা, বিকাল বেলা একটু পড়াশোনা করতেছে। কেউ হচ্ছে মানে সারাদিন সে ক্লাসেও পড়ার উপরে আছে, বাসায় যেও পড়ার উপরে আছে, রাত্রিবেলাও পড়ার উপরেই আছে। হ্যাঁ, এই টাইপের থাকে। সো এখন কে কতটুকু করবে, সেটা হচ্ছে টোটালি ডিপেন্ড করতেছে যে হোয়াট ইজ মাই গোল। ফার্স্ট অফ অল আমার গোল কি, সেকেন্ড হচ্ছে আমার প্যারেন্টস এর গোল কি, আমার প্যারেন্টস আমার থেকে কি চাচ্ছে। সো ফার্স্ট কথা হচ্ছে আমার প্যারেন্টস এর যে ব্যাপারটা আছে, প্রত্যাশা। প্যারেন্টস এর যে ব্যাপারটা আছে সেটাকে আমি ওন করা লাগবে, সেটাকে আমার হিসেবে ধরে নিতে হবে। কারণ আফটার অল হচ্ছে প্যারেন্টস হচ্ছে তোমার বলতেছে পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা, অবভিয়াসলি এখানে তুমি প্যারেন্টসকে কিছু দিয়ে দিবা, ব্যাপারটা এরকম না। প্যারেন্টস এর কাজ হচ্ছে এখন তুমি একটা পাইপলাইনে আসছো, তোমার হচ্ছে একটা প্রপার গাইড প্রোভাইড করা, এটাই হচ্ছে প্যারেন্টস এর কাজ। প্যারেন্টস জাস্ট ওই কাজটাই করতেছে, সে তার রেসপন্সিবিলিটি পালন করতেছে। ওকে। সো এখন আমি কতটুকু পড়াশোনা করব এটা ডিপেন্ড করতেছে যে আমার গোল কি, আমি কি চাচ্ছি, আমার রেজাল্ট আমি কিরকম চাচ্ছি, আমি কি হচ্ছে টপ টপ 10 এর মধ্যে থাকতে চাচ্ছি, না আমি টপ 5 এর মধ্যে থাকতে চাচ্ছি, নাকি আমি টপ 3 এর মধ্যে থাকতে চাচ্ছি। ওকে। সো এখন যদি কেউ চায় যে না আমার কোনো রকম পাশ করলেই হবে, ঠিক আছে বাবা, তাইলে হচ্ছে এসএসসি তে তোমার প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে কিছু টপিক আছে, স্পেসিফিক কিছু টপিক, এগুলো আমি তোমাদেরকে বলতাম যে কিছু স্পেসিফিক টপিক আছে যেটা হচ্ছে কখনো কোয়েশ্চেন মিস হয় না, এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই, এখান থেকে কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই। হ্যাঁ, সে এইটা পড়ে গেলেই হচ্ছে বা এইগুলা নিয়ে সে প্রিপারেশন নিলেই সে হচ্ছে মোটামুটি একটা পাশ করে চলে আসবে। কেউ যদি চায় যে না আমি হচ্ছে না আরেকটু ভালো মার্ক পাবো, তখন ইন দ্যাট কেস তার দেখা যাবে যে ওকে ঠিক আছে, তুমি মোটামুটি আরো 2-3টা চ্যাপ্টার বাড়াইতে হবে তোমাকে, আর 2-3টা চ্যাপ্টার বাড়াই পড়া লাগবে, বা আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যে হচ্ছে কোন রকমে পাস করতে চায়, সে দেখা গেল যে 10টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করছে, তোমার ওইখানে হচ্ছে 20টা করা লাগবে। ওকে, এখন 20টা করতে আমার যত সময় টাইম লাগে। আর যে টপার সে চিন্তা করবে যে না আমি 20টা কেন করবো, আমি হচ্ছে পুরো টেস্ট পেপারটা শেষ করে ফেলবো, এটা শেষ করবো, শেষ করে হচ্ছে লাগলে আরেকটা নিবো। হ্যাঁ, উদ্ভাসেরটা শেষ করে হচ্ছে লাগলে আরেকটা কিনবো, কিনে হচ্ছে ওটা ওটা সলভ করবো। সো ইটস টোটালি ডিপেন্ডস অন দ্যাট, আমি কি চাচ্ছি বা আমার গোল কি সেটা। ঠিক আছে। জি ভাই। আবার ভাইয়া যদি আমি বলি, আমাদের প্রত্যেকেরই একটা মানে প্রত্যেক না বেশিরভাগই স্টুডেন্ট টপার ছাড়া ওদের টেন্ডেন্সি থাকে শেষ মুহূর্তে এসে, মানে পরীক্ষার শেষ মুহূর্তে, যেমন 1 মাস বাকি বা বেশিরভাগই 2 সপ্তাহ বাকি, তখন ওদের একটা আচ্ছা টেন্ডেন্সি থাকে যে না আমার এখন পড়াশোনা করা উচিত। তাহলে ওই আচ্ছা ক্ষেত্রে যদি ওরা পড়াশোনা করতে চায় তাহলে কিভাবে ওদের কামব্যাকটা দেওয়া উচিত? আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমি এই কোয়েশ্চেনটা আমি দুই ভাবে এক্সপ্লেন করবো। একটা হচ্ছে ফ্রম মাই অনেস্ট এক্সপিরিয়েন্স, আমার নিজের অভিজ্ঞতা থেকে, আরেকটা হচ্ছে আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে। হ্যাঁ, আমি আগে আমারটা বলি। সেটা হচ্ছে তুমি এক্স্যাক্টলি যেই কোয়েশ্চেনটা করলা, সেম ব্যাপার হচ্ছে আমার সাথে ঘটছে ইন এসএসসি, বোথ ইন এসএসসি। এইচএসসি তে এতটা ঘটে না, এইচএসসি তে আমি যথেষ্ট হচ্ছে ইয়ে ছিলাম, একটু এসএসসির চাইতে কিছুটা সিরিয়াস ছিলাম, বাট এসএসসি তে এই জিনিসটা আমার সাথে ঘটছে যে আমি 4 বছর 2 বছর হচ্ছে মোটামুটি লেভেলের ওয়েস্ট করছি, যা করার ওয়েস্ট করছি। বাট আই স্টাডিড লাস্ট 6 মান্থস, লাস্টের যে 6 মাস আছে টেস্টের পরে, প্রি টেস্টের পরে, এই মোটামুটি আমার পরীক্ষা হচ্ছে ধরো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, যে তার আগে মোটামুটি আমি জুলাই আগস্ট থেকে, হ্যাঁ, একটা ভালো লেভেলের প্রিপারেশন নেওয়া শুরু করে দিছি, যে তখন আমার রিয়েলাইজেশন আসছে যে না আমার পড়া লাগবে, না পড়লে হবে না, তখন একটা এরকম রিয়েলাইজেশন আসছে। সো ইন দ্যাট কেস আমি যেটা করছি, আমার জায়গাটা আমি শেয়ার করি, সেটা আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার কোনো, তখন কিন্তু আমাদের 2013 সালে, তখন আমি হচ্ছে একটা গ্রামের স্কুলেই পড়াশোনা করছি বলতে গেলে। ওখানে মানে
শহরের ভাইবটা আসলে ওইরকম ছিল না, কম্পিটিশন লেভেলটাও অতটা বুঝতাম না। টেস্ট পেপার, তারপর হচ্ছে মানে এইসব জিনিস জিনিস, হ্যাঁ, মেডিসিটি এগুলো আসলে ছিলই না। থাকলেও আমি খবর পাইনি, মানে হচ্ছে আমার লাইফে কোনো টেস্ট পেপার ছিল না, এসএসসি এইচএসসি দুই জায়গাতেই। সো এসএসসি তে ওই টেস্ট পেপার যেটা, এই জিনিসটা হচ্ছে আমি আর পাই নাই। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার কিছু বড় ভাইয়ারা ছিল আশেপাশের, আমি তাদের থেকে সবগুলা কোয়েশ্চেন কালেক্ট করে ফেলছি এসএসসি, সবগুলা কোয়েশ্চেন কালেক্ট করে ফেলছি। আমি ট্রাই করছি যে বিগত, যেমন আমি 2013 সালে পরীক্ষা দিচ্ছি, আমি 12-এর কোয়েশ্চেন কালেক্ট করছি, আমি হচ্ছে 11-এর কোয়েশ্চেন কালেক্ট করছি, আমি 10-এর কোয়েশ্চেন কালেক্ট করছি। মানে লাস্ট 3 বছরের কোয়েশ্চেনটা আমি একটু কষ্ট করে কালেক্ট করে ফেলছি। এটা হচ্ছে ফার্স্ট কাজ আমি করছি। সেকেন্ড হচ্ছে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। নিজে তোমাকে একটা টিচার হচ্ছে ভাই সাজেশন দিতে এখানে পারে, ঠিক আছে, হ্যাঁ, এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না যে অ্যানালাইসিস বলতে কি অ্যানালাইসিস, বোঝায়। আচ্ছা মানে আচ্ছা আসলে অ্যানালাইসিস বলতে এই জিনিসটা কি বোঝায়, মানে কিভাবে অ্যানালাইসিসটা করা উচিত। আচ্ছা। আমি হচ্ছে ধরো যে কোনো একটা সাবজেক্ট থেকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরো বায়োলজি, হ্যাঁ। তো বায়োলজি জি তো হচ্ছে প্রত্যেকটা টপিকই হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ফিগার ডিপেন্ডেন্ট, চিত্র থাকে, ঠিক না? সো বায়োলজি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখলাম যে ঠিক আছে, বইয়ের মধ্যে যতগুলা চিত্র আছে সবগুলা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসার একটা চান্স আছে। হ্যাঁ, মানে চিত্র রিলেটেড সৃজনশীল প্রশ্ন আসতেছে, এই জিনিসটা আমি বুঝতে পারছি। ফার্স্ট কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে আমি আইডেন্টিফাই করলাম যে লাস্ট ইয়ার গুলোতে সবচাইতে বেশি বা মানে আসছে কোন চিত্র থেকে বা কোন রিলেটেড ফিগার গুলা হচ্ছে পরীক্ষায় বেশি আসছে বা আসতেছে, এইটা আমি ট্রাই করছি খুঁজে বের করে। তো দেখা গেল যে না, একটা একবার আসছে তারপর আর খুব একটা আসে না এত বেশি বার্তা দেন। আরেকটা দেখা গেল যে না, প্রতি বছর আসতেছে। হ্যাঁ, আরেকটা দেখা গেল যে না, এক্স্যাক্টলি এইটা আসে নাই, বাট এটার আশেপাশের ইনফরমেশন রিলেটেড আসতেছে, এইরকম একটা জিনিস। ওকে। তারপর হচ্ছে জি তোমরা যদি এখন তো আর এসএসসির হচ্ছে সিলেবাস যখন দেয় তখন মানবন্টন সহকারে দিয়ে দেয়। যেমন বায়োলজি দেখা গেল যে একটা চ্যাপ্টার থেকে দেখা গেল যে প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে, যেমন এই যে বাস্তু সংস্থানের একটা চ্যাপ্টার আছে না, জি ইকোসিস্টেমের। জি তো দেখা যায় যে এইটা থেকে কোয়েশ্চেন হচ্ছেই, বাদ যাচ্ছে না। তো আমি সবগুলা কোয়েশ্চেন সাথে কম্পেয়ার করলাম, দেখি এখান থেকে কি কি কোয়েশ্চেন আসছে, দেখলাম যে মানে আমি কিছু চ্যাপ্টার পেয়ে গেলাম, 2 থেকে 3টা চ্যাপ্টার আমি পেয়ে গেলাম, যেই 3টা চ্যাপ্টার থেকে কনফার্ম কোয়েশ্চেন আসতেছে। এটাই হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস, যে আমি কোয়েশ্চেনটা বারবার পড়বো, কোয়েশ্চেনগুলো বারবার হচ্ছে আমি দেখবো, দেখার পর আমি বোঝার ট্রাই করব যে কোন চ্যাপ্টার গুলো এসএসসি তে পরীক্ষায় মিস হচ্ছে না, মানে এখান থেকে চ্যাপ্টার আসতেছে। ওকে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার একটা লাইন সবসময় মনে পড়ে, আমার কোন এক স্যার বলছিল, আমার খেয়াল নাই, উনি বলছিল যে কি কি পড়বা তার আগে ঠিক করে ফেলতে হবে কি কি পড়বা না, যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। হ্যাঁ, মানে কি কি পড়বা না ওইটা ঠিক করেও তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই অ্যাপ্লাই করছিলাম, যে আমি কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করছি প্রচুর, এসএসসি এইচএসসি দুই জায়গাতেই। তারপর আমি খুঁজে বের করছি যে কোনগুলা পরীক্ষা এক্স্যাক্টলি আসতেছে, ওই চ্যাপ্টার গুলোরে জাস্ট হচ্ছে আমি ফোকাস করছি। যেমন আমি যদি ম্যাথসের কথা যদি বলি, সাধারণ গণিতের কথা যদি বলি, পরিসংখ্যান একটা চ্যাপ্টার যেটা থেকে জীবনের কোয়েশ্চেন মিস হবে না, কোয়েশ্চেন দুইটা আসতেছেই। আমি জি 2টা কোয়েশ্চেন অ্যান্সার করে দিলাম, আমি ঠিকঠাক মতো যদি পরিসংখ্যানটা যদি আমি 1 মাস লাগায় পড়ি একদম ভালো করে, এইখান থেকে 20 মার্ক আমার জীবনেও মিস হবে না, জীবনেও মিস হবে না। এইখান থেকে 20 মার্ক আমি পাবো। এখান থেকে এমসিকিউ যেগুলো আসে সেইগুলো আমি অ্যান্সার করতে পারবো। দেখো আমার 20 মার্ক কভার হয়ে গেল। এখান থেকে 2টা এমসিকিউ যদি আমার হচ্ছে কমন পড়ে, আমার 22 মার্ক কভার হয়ে গেল। 22 মার্ক এখন কমন। হচ্ছে এখন হচ্ছে পরীক্ষায় এসকিউ আসে, শর্ট কোয়েশ্চেন আসে, হ্যাঁ। ধরো কোন জি রকমে একটা এসকিউ চলে আসলো, 2 মার্কসে 24 মার্ক কিন্তু এখান থেকে চলে আসলো। জি সো আমি 24 ধরা বাদ দেই, রাফলি কিন্তু আমার 20 মার্ক তো থাকতেছে এখানে 2টা সৃজনশীলের, জি ঠিক না? রাফলি আচ্ছা, রাখলাম পরিসংখ্যানটা। আমি যদি কনস্ট্রাকশন বা সম্পাদ্য পড়ে ফেলি, আমার সম্পাদ্য পড়লে কি হইতেছে, আমার ইয়ে যেটা উপপাদ্য যেটা থিওরাম যেটা সেটা হচ্ছে অ্যান্সার করা লাগতেছে না। আমি সম্পাদ্য যে কয়টা আছে সবগুলা যদি মোটমাট যদি ধরো প্রত্যেকটারে 5 বার করে প্র্যাকটিস করি, 1 মাস যদি সম্পাদ্যই পড়ি, আমার সম্পাদ্য কোনোটাই ভুল হবে না, সবগুলোই পারবো আমি। আমার কিন্তু আরো 10 মার্ক এখানে চলে আসলো, ঠিক না? 30 তারপর মার্ক একটা কমন। সবচেয়ে ইজি চ্যাপ্টার যেটা সবচেয়ে, সেটা হচ্ছে সেট ফাংশনের চ্যাপ্টারটা, দুনিয়ার সবচেয়ে ইজি চ্যাপ্টার। মানে এই সেট ফাংশনের চ্যাপ্টার করলেই হচ্ছে, সেট ফাংশন আর ওই কি যেন বীজগাণিতিক রাশি একটা চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার মিলে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে। তো এই 2টা চ্যাপ্টার কোনোভাবে শেষ করে ফেললেই মোটামুটি দেখা যাবে আরো একটা বা 2টা সৃজনশীল কমন পড়ে গেছে। তার মানে তুমি 4টা চ্যাপ্টার করেই 5টা সৃজনশীলের মধ্যে মোটামুটি 4টা সৃজনশীল কমন করাই ফেলতেছো। কপাল ভালো থাকলে 5টাই কমন পড়ে যাবে। জি কপাল যদি ভালো থাকে 5টাই কমন পড়ে যাবে 4টা চ্যাপ্টার থেকে, ঠিক না? এর মধ্যে জি ত্রিকোণমিতি আছে, তারপর হচ্ছে পরিমিতি আছে। এখন অনেকে হচ্ছে ত্রিকোণমিতি পছন্দ করে, অনেকে ত্রিকোণমিতি পছন্দ করে না। অনেকে আবার পরিমিতিটা পছন্দ করে, ঠিক না? সো কেউ যদি আরেকটু ভালো করে প্রিপারেশন হয় তাহলে দেখা যাবে যে সে 5টা সিকিউর 5টাই কিন্তু
কমন ফেলাই ফেলছে, কমন করে ফেলছে। সো কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে একটা আইডিয়া পাওয়া যায় যে আমার কোন কোন টপিক থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতেছে, কোন কোন টপিক থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতেছে না। আর এখন তো কোয়েশ্চেন অ্যানালাইসিস জিনিসটা আর সোজা হয়ে গেছে, কারণ প্রত্যেকটা টেস্ট পেপারের হচ্ছে লাস্টে বোর্ড কোয়েশ্চেন দেওয়া থাকে, ঠিক না? সো আমি যদি 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত সবগুলো এসএসসি পরীক্ষার প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন গুলো একবার একবার দেখি, আমি বোঝার ট্রাই করি যে কোনটা পরীক্ষায় আসতেছে কোনটা পরীক্ষায় আসতেছে না, তাহলে আমার অটোমেটিকলি একটা আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে, ওকে দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম, দিস ওয়ান ইজ নট ইম্পর্টেন্ট ফর এক্সাম। সো যারা হচ্ছে কোন রকমে মানে লাস্ট মুহূর্তে যারা পড়তে বসে, তাদের জন্য আমার এটা সাজেশন যে তোমরা বেশি বেশি করে কোয়েশ্চেনটার অ্যানালাইসিস করো, কি টাইপের কোয়েশ্চেন আসতেছে সেটা বোঝার ট্রাই করো, এবং ওই অনুযায়ী হচ্ছে প্র্যাকটিসটা কন্টিনিউ করে। এবং ফার্স্ট অফ অল, তবে তার আগে একটা কথা আছে, কথাটা হচ্ছে অবভিয়াসলি চ্যাপ্টারের যে বেসিকটা আছে, চ্যাপ্টারের বেসিকটা তোমরা কোন একটা টিচারের কাছ থেকে, অথবা এখন তো আর ইউটিউবের মধ্যে কোন জিনিস ইউটিউবে নাই, পড়ালেখার কোন টপিকটা ইউটিউবে নাই, তার উপর অ্যাড হয়েছে চ্যাট জিপিটি, সবকিছু আছে, এমন কিছু নাই যে যেটা ইউটিউবে নাই, সবকিছু আছে। সো ফার্স্ট অফ অল বেসিকটা হচ্ছে ক্লিয়ার করতে হবে। তারপর লাস্ট 10 বছরের যে কোয়েশ্চেন আছে, এনি হাউ 10 বছর না পারলে 5 বছরের কোয়েশ্চেন, যে বোর্ডে একটা 10 বছরের বেশি হয়ে যায়, কারণ বোর্ড তো হচ্ছে মোটামুটি আটটা করে বোর্ড থাকে, লাস্ট 5 বছরের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো যদি সলভ করে ফেলে, আমি আশা করি হচ্ছে মানে লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা কিছুটা হইলেও একটু ইয়ে হবে, অ্যাক্সিলারেটেড হবে, ত্বরান্বিত হবে। এটা হচ্ছে আমার এজ এ স্টুডেন্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। এখন আমি হচ্ছে এজ এ টিচার আমি বলি, সো আমরা হচ্ছে যাদেরকে পড়াই সবগুলাই আসলে এইরকমই, মানে এটা হচ্ছে লাইক আমার বলা লাগতেছে যে সামহাও আমরা হচ্ছে এরকম ছিলাম হয়তোবা, আবার আমাদের স্টুডেন্ট যেগুলো পড়ছে তারাও এরকম পড়ছে, এজ এ রেজাল্ট হচ্ছে আমরা স্টুডেন্টের ওই নার্ভটা ক্যাচ করতে পারি, ধরতে পারি যে তার মেন্টালিটিটা কিরকম। সো ইন দ্যাট কেস তাদেরকে আমরা যে সাজেশন দিই সেটা হচ্ছে, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আসলে আমার ওইরকম হচ্ছে মানে সাজেশন নেওয়ার মতো আসলে ওইরকম স্কোপ আমি পাই নাই। বাট ওদেরকে হচ্ছে ধরেন আমি আছি, আমার আরো কলিগ আছে, অন্যান্য টিচার আছে, তারা যেইখানে ইচ্ছে ওইখান থেকে সাজেশন নিতে পারে, ইউটিউব আছে, ঠিক না? তো তাদেরকে যেটা করি সেটা হচ্ছে তাদেরকে ওই জিনিসটাই আমি বুঝিয়ে দেই, মানে তারা তো কোশ্চেন অ্যানালাইসিস করে না, আমি কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে তাদেরকে হচ্ছে দিয়ে দেই ব্যাপারটা যে এইটা পড়ো, এইটা পড়ো, এইটা পড়লে হচ্ছে পরীক্ষায় তোমার এত মার্কস এত মার্কস কমন থাকবে 90%। আমি আবার ক্যাটাগরি করে দিই যে 3 স্টার 2 স্টার, যেগুলো 2 স্টার দিব সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বাট খুব একটা আসতে পারে না আসতে পারে, আর যেগুলো 3 স্টার সেগুলো হচ্ছে আসার চান্স খুবই বেশি। এই টাইপের হচ্ছে তাদেরকে একটা আউটপুট দিয়ে দিই কোয়েশ্চেনটারে অ্যানালাইসিস করে। তারপর হচ্ছে তারা ওই অনুযায়ী পড়াশোনা করলে দেখা যায় যে খুব ভালো মার্কস না পাইলেও মোটামুটি লেভেলের, আমাদের আবার 50-এ পাস, হ্যাঁ আমাদের পাস মার্ক হচ্ছে 50-100-র মধ্যে, তো মোটামুটি 50 টাচ করে ফেলে। তো সে যেহেতু সারা বছর পড়াশোনা করে নেয়, লাস্ট 1 মাসে 1.5 মাসে পাস করতে যাচ্ছে, তো 50টা আসলে তার এই 1-1.5 মাসের জন্য 50 মার্ক পাওয়াটা আমি হচ্ছে মনে করি যে না, এটা তার একটা ভালো, তার যে পটেনশিয়াল আছে তার একটা প্রমাণ। কারণ সে যদি 1.5 মাস পরে 2 মাস পরে যদি সে 50 রিচ করতে পারে, সে হচ্ছে আরো সারা বছর পড়লে তো অনেক ভালো করতে পারতো। এখানে আমি ভাইয়া আরেকটা প্রশ্ন করতে চাই, বর্তমানে সবচেয়ে বেশি হাইপে চলতেছে হেলিকপ্টার মিলন, মানে এটা দিয়ে বোঝানো হইতেছে যে না জানি কি পরিমাণ কঠিন প্রশ্ন হবে এবার। এসএসসি 26 ব্যাচ অনেক বাধার সম্মুখীন হতে যেতেছে, পাশের হার কমে যাবে, এ প্লাস তো আমি নিশ্চিত পাবো না। এই যে একটা অনলাইনে রব উঠে আছে, এটাকে আপনি কিভাবে একটু বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমার একটা মজার ঘটনা আমি শেয়ার করি, আমি স্টুডেন্টের নাম নিব না, হ্যাঁ তোমাদের ব্যাচের স্টুডেন্ট, তুমি তো তৌসিফের সাথে না, তোমাদের ব্যাচের না সরি, তোমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, সোহেল স্যারের তোর মনে আছে তোমাদের? তোমাদের স্কুলে যে সোহেল স্যার, তো সোহেল স্যার হচ্ছে একবার বলছিল যে এবার কেমিস্ট্রিতে কেউ পাশ করতে পারবে না, মানে কেমিস্ট্রিতে তোমরা কেউ পাশই করতে পারবে না। সো আমার তো স্টুডেন্ট যে সে সব পারে, সব পারে মিনস সে সব পারে, এমন কিছু টপিক নাই তারে হচ্ছে শেষ করা নেই, সে সবই পারে, দিলে সবই অ্যান্সার করতে পারে। তার হচ্ছে মাথা নষ্ট হয়ে গেছে যে ভাইয়া সুহেল স্যার বলছে কেউ পাস করতে পারবে না। তা আমি বলি যে স্যার স্যারের কথা বলছে, তুমি কেন এখানে টেনশন নিচ্ছ, তুমি তো সব পড়ছো, ঠিক না? তুমি যদি সব পড়া যাও, তুমি যদি সব তোমার যদি ভালো প্রিপারেশন নিয়ে যাও, এটা হচ্ছে তুমি পজিটিভলি নিবা যে স্যার বলছে পাস করতে পারে না, স্যার কেমনে মানে কেমনে আমি পাস করে নেই, আমি দেখাই দিব স্যাররে। তোমার হচ্ছে এই জিনিসটা এইভাবে নেওয়া লাগবে যে স্যার বলছে একটা স্টুডেন্ট পাস করতে পারবে না, তুমি যদি হচ্ছে স্যারের কথা হচ্ছে ভয় পেয়ে যদি বলো যে না তাহলে তো আমি পাস করতে পারবো না, স্যার বলছে যেহেতু পাস করতে পারবো না তাহলে তো আমার হবে না, এইটা হচ্ছে বাদ দিতে হবে। মানে ফার্স্ট অফ অল হচ্ছে নিজের উপর যে কনফিডেন্সটা, সেটা কখনোই হারাইতে দেওয়া যাবে না, যে যাই বলো আমি পারবো।
সো মিলন স্যার আসুক আর নাহিদ স্যার আসুক আর যাই আসুক, যে আসুক, কোয়েশ্চেন, পরীক্ষা মানে প্রশ্ন যেটা সেটা তো আমার বই থেকেই হবে। আমার জি, বইয়ের বাইরে কোয়েশ্চেন হবে, আমার বই থেকে কোয়েশ্চেন হবে। সো কেন পারবো না আমি? বরং এটার হচ্ছে পজিটিভলি একটা চ্যালেঞ্জ আকার নিতে হবে, যে যে আসুক আমি পইরা যাব, পরীক্ষায় আমি অ্যান্সার করব, আমি এ প্লাস পাবো, এইরকম একটা মেন্টালিটি। ফার্স্ট অফ অল হচ্ছে এই মেন্টালিটিটা সেট করতে হবে। এই মেন্টালিটিটা সেট না করলে পরীক্ষার আগেই হচ্ছে ফেল করে বসে থাকবে। ওকে, এরকম আচ্ছা, একটা মেন্টালিটি নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে। আচ্ছা। আর তারপর তো আমি যদি বাকিটা হচ্ছে প্রিপারেশনের উপর ডিপেন্ড করতেছে, যে আমার প্রত্যেকটা চ্যাপ্টারের, স্পেশালি ওই যে আমি বললাম যে আমি কোশ্চেন অ্যানালাইসিস করব, হ্যাঁ, অ্যানালাইসিস করার পর আমি বুঝতে পারছি যে এই 5টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় কনফার্ম কোশ্চেন আসতেছে। তো সোজা কথা, আমার ফার্স্ট কাজ হচ্ছে এই 5টা চ্যাপ্টারের যতগুলা বেসিক আছে, এই 5টা চ্যাপ্টারে যতগুলা এক্সাম্পলের ম্যাথ আছে, যতগুলা এমসিকিউ আছে, যতগুলা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন আছে, সৃজনশীল কোশ্চেন আছে, সবগুলো আমার করে ফেলতে হবে আগে এই 5টা। পরে হচ্ছে যদি টাইম থাকে আমার, তাইলে হচ্ছে আমি অন্য চ্যাপ্টারে হাত দিব। আদারওয়াইজ হচ্ছে আমি এইগুলা নিয়ে আগাবো, কারণ আমার হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে পাস মার্ক সিকিউর করতে হবে। এবং অলওয়েজ টার্গেট রাখা লাগবে হাই। তুমি পাস মার্ক তোমার স্কুলে 40, তুমি 40 রাখলে হবে না, তোমার পাস মার্ক রাখা লাগবে 50। যে 50 পাইলে পাস। তুমি যদি সাইকেল কিনতে চাও, তোমার হচ্ছে বাইক কেনার স্বপ্ন দেখতে হবে। তুমি গাড়ি কিনতে চাইলে তোমার হচ্ছে মোটামুটি হচ্ছে প্লেন কেনার, হেলিকপ্টার কেনার স্বপ্ন দেখতে হবে। ওকে, সো তুমি যদি 80 পাইতে চাও, তোমার স্বপ্ন দেখতে হবে যে না, আমি 95 পাবো। 95 এর প্রিপারেশন রাখা লাগবে, তাহলে তোমার 80 আসবে। আর তুমি যদি 80 পাওয়ার আশা করে যদি 80 প্রিপারেশন নাও, তাহলে দেখা যাবে যে ওটা 70 হয়ে গেছে। মানে এক্সপেকটেশন অলওয়েজ হাই রাখা লাগবে, এবং হাই এক্সপেকটেশন রাখা নিজের মধ্যে কনফিডেন্সটা রাখা লাগবে যে না, আমি পারবো এইটা। আমি হচ্ছে একজন মানুষ, সৃষ্টি সেরা জীব। এই ম্যাথস এটা মানুষই তো বানাইছে, তো এটা আমি কেন পারবো না? পারা লাগবে আমার। এইরকম একটা টেন্ডেন্সি ফিল করতে হবে, একদম ক্রিয়েট করতে হবে মনের মধ্যে। আচ্ছা ভাইয়া, এখন যদি আমি বলি ভাইয়া, যেমন যে 26 ব্যাচ রানিং আছে, ওদের আর 1 মাস 2 দিন বা 3 দিন পর পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ। তো এখন ওদের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে রিভিশন দেওয়া উচিত? আর কেউ যদি এখনো ওইরকম ভাবে পড়াশোনা না শুরু করে থাকে, ওর কি একটা ভালো একটা আউটপুট আনা সম্ভব বোর্ড এক্সামে কিনা, এটা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, আহ, আমি হচ্ছে 26-এ যারা আছে তাদের তো খুব সম্ভবত শর্ট সিলেবাস, তাই না? জি, শর্ট তাদের যেহেতু সিলেবাস। শর্ট সিলেবাস, আমি আমার সাবজেক্টের ম্যাথস দিয়েই হচ্ছে আমি বলি, যেমন যারা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে সে এখনো পড়ালেখা ওইভাবে মানে করতেছে না, হ্যাঁ, এখনো শুরু করে নাই। সো ইন দ্যাট কেস তারা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি শুরুতেই বললাম যে তার সে একটা কাজ করতে পারে, যে সে পরিসংখ্যানের চ্যাপ্টার, যে 2টা চ্যাপ্টার আছে পরিসংখ্যানের, যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা মানে করতে 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 একদম মুখস্থ করে ফেলতে হবে, সোজা কথা। আর কোনো অপশনই নেই, একদম মুখস্থ করে ফেলতে হবে করতে করতে, যে এখান থেকে আসলে কোনো চ্যাপ্টার যাতে, এখান থেকে কোনো কোশ্চেন যাতে মিস না হয়, ঠিক না? তো পরিসংখ্যানে যেটা দেখা যায় কি হয় যে তোমার ক নাম্বার, খ নাম্বার তো যা কিছু আসতে পারে, ক নাম্বার আসলে কিছু একটা, খ নাম্বার হচ্ছে তোমার ওই যে, হ্যাঁ, গড়, মধ্য, কি যেন, মোডের বাংলা হচ্ছে প্রচুরক, না প্রচুরক, এগুলা কিছু একটা বের করে দিল। জি, আর গ নাম্বার দেখা যায় যে গ্রাফ দিচ্ছে। তো 3টা বা 4টা গ্রাফ আছে বইয়ের মধ্যে, এই গ্রাফ শিখে ফেললেই হচ্ছে 2টা সৃজনশীলের গ নাম্বার কমন পড়ে যাচ্ছে, 4 মার্ক কমন পড়ে যাচ্ছে, ঠিক না? তারপর হচ্ছে গড় মধ্য প্রচুর শিখে ফেলে 2টা সৃজনশীলেরই খ নাম্বার কমন পড়ে যাচ্ছে। হালকা 2-1টা এমসিকিউ টাইপের কোশ্চেন ক নাম্বারে দিতে পারে, তাহলে হচ্ছে হয়ে যাবে। তাই ফার্স্ট অফ অল হচ্ছে তারে এই চ্যাপ্টারটা একদম একদম শেষ করে ফেলতে হবে পয়রা, মানে একদম এটারে, যাতে এটার মধ্যে যাতে কোনো ঝামেলা না থাকে। সেকেন্ড হচ্ছে সে যেটা করতে পারে, তার হচ্ছে ওই যে যেটা আমার ইয়ের চ্যাপ্টারের কথা বলছি আমি, কনস্ট্রাকশন, হ্যাঁ, কি জানি, প্র্যাকটিক্যাল জিওমেট্রি, ওই যে সম্পাদ্য যেটা বলি আমরা, সে সম্পাদ্য চ্যাপ্টারটা করে ফেলতে হবে। এখান থেকে তার আরো 10 মার্ক থাকবে, তাহলে 10 আর 20 এখানে হচ্ছে তোমার 30 হয়ে যাচ্ছে। সেট ফাংশন 2 নাম্বার 3 নাম্বার, মানে 2 3 7 17, 2 3 7 17, এই 4টা চ্যাপ্টার করলেই হচ্ছে তার 5টা সৃজনশীল ইনশাল্লাহ কমন পড়ে যাবে। 5টা সৃজনশীল ইনশাল্লাহ কমন পড়ে যাবে, ঠিক আছে? সো এখন জি, যদি সে ভালো রেজাল্ট করতে চায়, সে যদি আরেকটু ভালো রেজাল্ট করতে চায়, তাহলে তারা যেটা করতে হবে, আমি হচ্ছে সাজেশন করব, এমসিকিউ আর এসকিউ, মানে শর্ট প্রশ্ন এবং বহু নির্বাচনী যেটা, এইটা আলাদা আলাদা পড়ার দরকার নেই। সে একটা টেস্ট পেপার নিক, টেস্ট পেপার নিয়ে হচ্ছে আমি সাজেস্ট করবো যে ওই টেস্ট পেপারের যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলাই হচ্ছে সলভ করুক। কারণ হচ্ছে কি, কারণ এমসিকিউ, এই শর্ট কোশ্চেন যেগুলো আসে, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসে না, ওইগুলো হচ্ছে ওই এমসিকিউ থেকেই আসে। এমসিকিউ এ কি হয়, অপশনটা দেওয়া থাকে, হ্যাঁ, আর শর্ট প্রশ্ন হচ্ছে অপশন দেওয়া থাকে না, মানে আমার আনসারটা বের করে দেখাইতে হয়। তো কিছু কিছু এমসিকিউ আছে, দেখা যাবে যে মোটামুটি 2টা 3টা 4টা স্টেপ করে তারপর এমসিকিউ এর আনসার বার করতে দিচ্ছে, আছে না এরকম? সো আমি যদি জি,
এমসিকিউ গুলাই সলভ করি না, এমসিকিউ গুলা হচ্ছে যদি সলভ করি একটা একটা করে ধরে, তাহলে আমি আশা করি যে সংক্ষিপ্ত প্রশ্নের যে ব্যাপারটা আছে 2 মার্কের, ওইটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, কভার হয়ে যাবে। মানে সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা করে পড়া লাগতেছে না, এটা হয়ে গেল। আর ওই যে 4-5টা চ্যাপ্টারের কথা বললাম, ওই চ্যাপ্টার গুলা করলে দেখা যাবে যে তার 50 মার্ক এখান থেকে থাকতেছে, সাথে হচ্ছে মোটামুটি 50 না পাইলেও এখান থেকে সে 40 পাচ্ছে। ওকে, আর এমসিকিউ গুলা সলভ করলে তার এমসিকিউ কভার হচ্ছে, এসকিউ কভার হচ্ছে। মোটামুটি এইভাবে প্রিপারেশন নিলেও মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে আই গেস 65 to 70 তোলা সম্ভব। এটা আমি বললাম যারা হচ্ছে এখনো ওইভাবে মানে আমলে নেয় নাই যে সামনে পরীক্ষা, তাদের জন্য আমি বললাম। আর যারা হচ্ছে টপার তাদেরকে আমার আসলে বলার কিছু নাই, আমি মনে করি যে তারা অলরেডি সব শেষ কইরা হচ্ছে অলরেডি মানে টেস্ট পেপার যেটা সেটারে সলভ করে তারা খুঁজতেছে নতুন কিছু সলভ করার। আমি এটা বিলিভ করি যে যারা অ্যাকচুয়ালি টপার তারা এই কাজটা করতেছে। তো আমি এই লাইভে হচ্ছে তাদেরকে সাজেশন দিব যারা একটু হচ্ছে ইয়েতে আছে, কনফিউশনে আছে যে আমি কিভাবে করবো। আমি একটা কোয়েশ্চেন পাইছি এখানে, যে এই যে আছে কোয়েশ্চেনটা, যে জেসিকা জেসি সে কোয়েশ্চেন করছে, স্যার এখন থেকে কেমনে স্টার্ট করলে এসএসসি সর্বোচ্চ একটা রেজাল্ট আনতে পারবো। সো আমার সাজেশন হচ্ছে এইটাই যে ভাইয়া তুমি ম্যাথসে হচ্ছে এই যে কটা চ্যাপ্টার নাম বললাম আমি, এই চ্যাপ্টার গুলো তুমি ভালো করে করো। মাত্র 5টা চ্যাপ্টার নাম বলছি আমি, 5টা চ্যাপ্টার তুমি একদম ভালো করে করো। ভালো করে করলে তোমার সিকিউ কমন থাকবে, তোমার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে এমসি এই চ্যাপ্টারে এমসিকিউ গুলো ফিল আপ করো, তোমার হচ্ছে এমসিকিউটাও কমন থাকবে, বাকি চ্যাপ্টার থেকেও এমসিকিউ আসবে। ঠিক আছে? তো এই কাজটা করার পরে যদি টাইম থাকে তাহলে ওই টাইমে হচ্ছে আমি বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো হচ্ছে ধরবো। এটা গেলো ম্যাথস এর ক্ষেত্রে। সেম হায়ার ম্যাথস এর কথাও যদি ধরি, আমি আমি হায়ার ম্যাথস এর সিলেবাসটা একটু দেখি। হায়ার ম্যাথস হচ্ছে এখানে তোমার অ্যালজেব্রিক এক্সপ্রেশন বীজগাণিতিক রাশিটা আছে, তারপর সিরিজ আছে মানে ধারার যেটা অসীম ধারা, তারপর ত্রিকোণমিতি আছে। তো এখানে অসীম ধারা পড়লে, অসীম ধারা পড়লেই হচ্ছে একটা সৃজনশীল কমন থাকার কথা। তবে বিগত যে বছরগুলো সেগুলো দেখা যাচ্ছে যে অসীম ধারা এবং লগারিদম এই দুইটাকে কানেক্ট করতেছে, মানে এই দুইটাকে হচ্ছে ম্যাচ করে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসতেছে। তো আমি সাজেশন করব যে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 9 হায়ার ম্যাথের দুইটা চ্যাপ্টারটাই ভালো করে পড়ার জন্য। এবং হায়ার ম্যাথের চ্যাপ্টার 9-এ যেটা হয়েছে 9.2-তে কিছু স্পেসিফিক ম্যাথস আছে, ওইগুলোই পরীক্ষায় আসে। কিছু স্পেসিফিক ম্যাথস আছে 9.2-তে, ওইগুলোই হচ্ছে পরীক্ষায় আসে। এবং এইটার জন্য আমি ওই যে ফার্স্টে যে কথা বলছি কোয়েশ্চেন অ্যানালাইসিস, ওইটা করতে হবে। টেস্ট পেপার দেখলেই বোঝা যাবে যে চ্যাপ্টার 9 থেকে কোন কোয়েশ্চেন গুলো আসতেছে। তাহলে এই দুইটা চ্যাপ্টার করলে এখান থেকে তোমার একটা সৃজনশীল হচ্ছে কমন থাকবেই পরীক্ষায়। ত্রিকোণমিতি যারা পারে না, ওকে তারা ত্রিকোণমিতি করার দরকার নেই, তারা হচ্ছে সম্ভাবনা করো, সম্ভাবনা সোজা, সম্ভাবনা থেকে একটা সিকিউ থাকতেছে। তো এখান থেকে হচ্ছে দুইটা সিকিউ চলে আসলো। তো দুইটা সিকিউ, তারপর হচ্ছে একটা সিকিউ তো তোমার ইয়ে থেকে আসবে, বীজগাণিতিক রাশি যেটা। তো বীজগাণিতিক রাশির মধ্যে আবার ওই আংশিক ভগ্নাংশ যেটা পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ, ওটা থেকে দেখা যায় যে গ নাম্বার কোয়েশ্চেন আসতেছে, গ নাম্বার কোয়েশ্চেন ওখান থেকেই হয়। ঠিক আছে? তো গ নাম্বার কোয়েশ্চেন ওখান থেকে হইলে দেখা যায় যে পার্শিয়াল ফ্র্যাকশন জাস্ট হচ্ছে আংশিক ভগ্নাংশ পড়ে ফেললেই আমার গ নাম্বার কমন পড়ে যাচ্ছে। আর মাঝখানে যে সূত্র টুত্র আছে ওইগুলা দিয়া হচ্ছে মোটামুটি খ নাম্বারের ইয়ে আসে। বাট 2 নাম্বার চ্যাপ্টারটা হায়ার ম্যাথের খুবই বড়, অনেকেই পড়তে চায় না। তবে 2 নাম্বার চ্যাপ্টারটা যদি কেউ না পড়তে চায়, ইন দ্যাট কেস তারা হচ্ছে পড়া লাগবে হচ্ছে ওই যে শেষের দিকে আরেকটা চ্যাপ্টার আছে কি যেন, কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্কর যে এটা, স্থানাঙ্ক এবং ভেক্টর। সো হায়ার ম্যাথের ক্ষেত্রে যেটা হয় যে তোমার মোটামুটি কোয়েশ্চেন একটার সাথে একটা মার্জ হইতেছে, অনেকটা কেমিস্ট্রির মতো, যে একটা চ্যাপ্টার সাথে একটা চ্যাপ্টার মার্জ করতেছে। সো এইখানে হচ্ছে মোটামুটি চ্যাপ্টারে যে ম্যাথস গুলো আছে, চ্যাপ্টারের ম্যাথস গুলো করলেই হায়ার ম্যাথ পরীক্ষার কোশ্চেন কমন পড়ে যায়। আমার এক্সপেরিয়েন্স একটু যেটা বসে যে হায়ার ম্যাথ খুব বেশি কমপ্লিকেটেড করে না, মোটামুটি চ্যাপ্টারের যে ম্যাথস গুলা এইগুলারই হচ্ছে একটু ঘুরে পেছে এদিক সেদিক দিয়ে দেয়। সো তার জন্য আমি বলবো যে জাস্ট টেস্ট পেপার সলভ করো হায়ার ম্যাথসের জন্য। আর ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সের মধ্যে হচ্ছে তোমার কিছু চ্যাপ্টার তো স্পেসিফিক আছে যে এইখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই। যেমন আলোর প্রতিফলন যদি একটা চ্যাপ্টারের কথা বলি, এটা ছাড়া দেখা যাবে যে পরীক্ষায় কোয়েশ্চেনই হয় না। আলোর প্রতিফলন এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, ঠিক না? তারপর হচ্ছে তোমার ইয়ে আছে, স্থির তড়িৎ আছে এই চ্যাপ্টারে, স্থির তড়িৎ থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। তো স্থির তড়িৎ আলোর প্রতিফলন পড়লে দেখা যাবে যে ইনশাল্লাহ দুইটা আমার সৃজনশীল কি কমন পড়ে গেছে। এবং এই দুইটা চ্যাপ্টার খুবই সোজা, এখানে হচ্ছে কমপ্লিকেটেড তেমন কিছু নাই। সো যারা হচ্ছে গতি বল এইসব চ্যাপ্টার একটু উইক, তারা হচ্ছে এই দুইটা চ্যাপ্টার ভালো করে পড়তে পারে। তরঙ্গ একটা চ্যাপ্টার 7 নাম্বার, তরঙ্গ থেকে দেখা যায় যে একটা ফুল একটা সৃজনশীল চলে আসে, ঠিক না? সো এইটা বুঝতে হইলে বোঝা লাগবে যে আমার আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম। ওই যে আমি বারবার একটা জায়গাতেই ঘুরে আসতেছি যে টেস্ট পেপার নাও, টেস্ট পেপার নিয়ে হচ্ছে তুমি বিগত কোয়েশ্চেন গুলার দেখো, একদিন তুমি জাস্ট কোয়েশ্চেনটাই দেখো, সবগুলা কোয়েশ্চেন রিডিং পড়ো, দেখো যে কোয়েশ্চেন কি আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে না, কোন জায়গা থেকে আসতেছে, আসলে কি আসতেছে, এই জিনিসটা হচ্ছে ফার্স্টে বোঝা লাগবে। নিজে নিজে নিয়ে না বসলে কেউ কোনোদিন বুঝিয়ে দিতে পারবে না, সবটাই হচ্ছে নিজের উপর নিজে বোঝা লাগবে। ওকে, আচ্ছা, এখন ভাইয়া আমরা অনেকেই যে এসএসসির যে স্টুডেন্ট আছে ওরাদের একটা অনলাইনে একটা হাইপ তুলে দিছে। যেমন হাইপটা এরকম
যে ওরা এখন এই টাইমে এসে এসএসসি 26-এর এটা চিন্তা করা আমি মনে করি দরকার। বাট যারা 27-28 আছে ওদেরকে এখনই ভাইয়া ইন্টারের পড়া, এরপরে ইন্টারের পরে মেডিকেলে যাবে কিনা, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে। এখন থেকে ইঞ্জিনিয়ারিং তুমি কিছু তোমার এসএসসি সিলেবাস শেষ করে এখন থেকে তুমি ইঞ্জিনিয়ারিং দিকে ফোকাস করো। তারপরে এখন থেকে তুমি এসএসসি সিলেবাস শেষ করে মেডিকেলের জন্য ইন্টারের বই পড়া শুরু করো। বায়োলজি, তোমার বায়োলজি নিজের যে এসএসসির বইটা আছে ওইটা ছাড়া তুমি ইন্টার বায়োলজি বইটা পড়ো, তাহলে তোমার এসএসসি তেও কাজে লাগলো, এইচএসসি তেও কাজে লাগলো। এইটা কি আসলে এই যে হাইপটা তুললো বিভিন্ন অনলাইন টিচাররা, এইটা কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিনা? আচ্ছা, এইটার অ্যান্সার হচ্ছে আমি যদি দেই তাহলে আমি বলবো হচ্ছে যেমন আমার কিছু জিনিস আছে যে যেমন ধরো বায়োলজির কথা যদি আমি বলি, হ্যাঁ, যে বায়োলজিতে কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আমি আসলে বায়োলজি ওইভাবে পড়াইও না, খুব একটা জানি না, বাট আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি, যে বায়োলজিতে কিছু টপিক আছে যেগুলো আমাদের বায়োলজি বইতে ইন ডিটেলস খুব বেশি লিখা নাই। হ্যাঁ, যেমন ইন ডিটেলস খুব বেশি লিখা নাই, লিখা আছে কি মানে জাস্ট উপরে উপরে কিছু কথাবার্তা লিখা আছে। তো স্টুডেন্ট হচ্ছে কিছুটা কনফিউজ থাকে, বা লিখা যেটা আছে সেটা হচ্ছে খুব একটা ক্লিয়ার করার না। সো ইন দ্যাট কেস আমি, যদি কেউ বায়োলজি পড়তে চায়, আমি সব সাবজেক্ট এটা বলবো না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, তোমার বই যেটা আছে দ্যাট ইজ এনাফ। এইটা প্র্যাকটিস করলে এনাফ হবে। তুমি যদি এইটাই প্র্যাকটিস করে যেতে পারো, এই প্রত্যেকটা যদি যেমন হয়তো শিহাব তুমি হচ্ছে একদম লাইভের শুরুতেই বলছিলে যে ভাই আমি আপনার হচ্ছে একটা থ্যাঙ্কস দিতে চাই, আপনি মানে জি। বলছিলেন যে ত্রিকোণমিতি এটা বাদ দেওয়া যাবে না, হ্যাঁ, জৈব রসায়ন এটা বাদ দেওয়া যাবে না, এটা পড়া লাগবে। তো আমাদের কিছু চ্যাপ্টার আছে, যেমন ভেক্টরের একটা চ্যাপ্টার আছে ইয়েতে, হায়ার ম্যাথসে ভেক্টরের চ্যাপ্টারটা ইন্টারের ভেক্টরের চ্যাপ্টারের সাথে অতটা কানেক্টেড না, বাট ভেক্টরটা পড়ে গেলে আমার একটা আইডিয়া থাকলো। সো এই ভেক্টর বোঝার জন্য মানে আমার এসএসসি তে যে ভেক্টর আছে এই ভেক্টর বোঝার জন্য আমার ইন্টারের যে ফিজিক্সের ভেক্টর ওইটা যে পড়া লাগবে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক না? বা কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ভাইয়ারা তোমরা যখন বায়োলজি পড়বা, কোনো একটা টপিক যদি না বুঝো, সো ইন্টারের বই পড়ার কোনো দরকার নাই, তুমি জাস্ট ইউটিউবে যাও, ইউটিউবে যাও ওই টপিকসটা লিখে এক্সট্রা সার্চ করো, ওই টপিক সম্পর্কে তুমি ইন ডিটেলস ভিডিও পেয়ে যাবা। ওকে, এরপরে যদি আরো কিছু জানতে চাও, তুমি যদি চাও যে না তোমার অ্যান্সারটা তুমি জানতে চাচ্ছ, স্পেসিফিক অ্যান্সার জানতে চাচ্ছ, গো টু চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির হচ্ছে একদম স্পেসিফিক অ্যান্সার কোয়েশ্চেনটা করো, চ্যাট জিপিটি তোমার স্পেসিফিক অ্যান্সার দিবে। সো আমি জাস্ট ওই যে হাইপটা উঠছে যে বড় ক্লাসের বই পড়ে এই করো সেই করো না, আমার ওইগুলার পরে ওইগুলা আমি হচ্ছে আমার এসএসসিটা আগে ঠিকঠাক মতো আমি যেটাতে আসি ওই ট্র্যাকটা আমি হচ্ছে একদম ভালোভাবে ঠিক করি। এখন যদি দেখা জি। যায় যে না আমি এসএসসির পড়ার জন্য, এসএসসির সাজেশন সিলেবাসটা ভালো করে শেষ করার জন্য আমার একটু এক্সট্রা জানা লাগবে, ইন দ্যাট কেস আমি সাজেস্ট করবো যে ঠিক আছে তুমি তাহলে ইন্টারমিডিয়েটের বইটা নাও, বা তুমি ইন্টারনেটের সাহায্য নাও, হ্যাঁ, বা তুমি হচ্ছে তোমার টিচারের সাহায্য নাও, বা তুমি হচ্ছে তোমার ইউটিউবের সাহায্য নাও, যে তুমি একটা টপিক পড়তেছো এটা সম্পর্কে তুমি আরেকটু জানতে চাচ্ছ, কারণ তুমি যত বেশি জানবা না তোমার হচ্ছে তত জিনিসটা ইজিয়ার লাগবে, সত্যি কথা যেটা, তুমি তোমার টপিকের উপর যত বেশি নলেজ থাকবে তোমার তোমার টপিকটা তত বেশি ক্লিয়ার হবে। সো যদি মনে হয় যে না আমি আরেকটু বেশি জানতে চাই, তখন হচ্ছে আমি সাজেস্ট করবো যে তুমি অন্য বই নিতে পারো, বাট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, বাংলা ইংরেজি এইসব সাবজেক্টের জন্য উপরের ক্লাসের বই দেখার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। তবে আমি বায়োলজিটারে হচ্ছে স্লাইটলি সাজেস্ট করব, যে বায়োলজিতে সব জিনিস আমার বইতে ক্লিয়ারলি লেখা নাই, তুমি চাইলে বায়োলজিটা একটু উপরের ক্লাসের বই থেকে একটু জানতে, যেমন আমি যদি ওই যে কিডনির একটা চ্যাপ্টার আছে মেবি, কিডনির চ্যাপ্টারটা জি। কিন্তু ইন্টারের বইতে খুব সুন্দর করে লেখা, আমি নিজে যখন পড়ছিলাম, হ্যাঁ, আমি হ্যাঁ। হচ্ছে এটারে এসএসসির বইতে এত সুন্দর করে লেখা না, কিন্তু ইন্টার বইতে খুব সুন্দর করে লেখা আছে। সো আমি মনে করি যে কিডনির যে জায়গাটা আছে বা ব্রেইনের ফাংশনের যে জায়গাটা আছে সেটা যদি ইন্টারমিডিয়েট বই থেকে কেউ পড়ে, তার হচ্ছে এসএসসিটা টোটালি কভার হয়ে যাবে। ঠিক আছে? সো আচ্ছা। এটা হচ্ছে এখন এসএসসি পড়তেছি আমি, এসএসসিটা হচ্ছে ভালো করে ইঞ্জিনিয়ারিং মেডিকেল টেডিকেল এগুলো হচ্ছে আমি ইন্টারমিডিয়েটে তখন একটা চিন্তা করবো, এখন একটা ফোকাস করতে হবে। আচ্ছা ভাই। আর ম্যাথ সলভ করার ক্ষেত্রে ভাই আমাদের বলা হয় যে অনেকে বলে যে অ্যাপ্রোচটা ধরা উচিত। বাট অনেকে এটাই জানে না যে অ্যাপ্রোচ জিনিসটা কি আর অ্যাপ্রোচটা কিভাবে ধরবো। এই জিনিসটা অনেকের ক্লিয়ার না। এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন। আচ্ছা, ম্যাথস করার ক্ষেত্রে যেইটা মানে ফার্স্ট অফ অল যেটা করতে হয়, বা আমি যেটা হচ্ছে অলওয়েজ সাজেশন দেই, বা আমি নিজেও যেটা করতাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি দেখবো আমার কোয়েশ্চেন কি বলছে। আমার কোয়েশ্চেন অনেক পেঁচাবে, অনেক কিছু ঘুরাবে, অনেক কিছু বলবে, বাট একটা স্পেসিফিক ইনফরমেশন কিন্তু আমার কাছে জানতে চাইবে, ঠিক না? যেমন ধরো হচ্ছে ওই যে দুইটা মনে করো যে একটা কোয়েশ্চেন আছে এরকম যে ওই কোন একটা বড় বাক্সের ভিতরে কোন একটা গোলকরে হইছে রাখা হইছে,
ঠিক আছে? তো ওই বাক্সের মধ্যে পানি দেওয়া হয়েছে, গোলকটারে উঠাই দেওয়া হয়েছে, বাক্সের মধ্যে বাক্সের উচ্চতা বাক্সের পানির উচ্চতা কতটুকু, এরকম একটা ম্যাথস আছে ক্লাস এইটা মনে হয়। সো একটা স্পেসিফিক জিনিস থাকবে। সো ম্যাথসের ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল দেখবো যে যেইটা আমার কাছে চাইছে এই জিনিসটা নিয়ে ডিরেক্টলি কোনো সূত্র আছে কিনা। প্রথম কাজ হচ্ছে আমার এটা। হ্যাঁ, যেমন ধরো আমার কাছে চাইছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত তুমি বের করো। সো বাবা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য তো আমার একটা সূত্র আছে, √3/4 একটা সূত্র আছে, ঠিক না? সো দেখবো যে তখন আমার বাহুর দৈর্ঘ্য বের করার জন্য যেই মানগুলা দেওয়ার দরকার সেইগুলা দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে, যেটা দেওয়া থাকবে না ওইটা রিলেটেড কিছু না কিছু ইনফরমেশন আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, মাস্ট দেওয়া থাকবে। শুধুমাত্র এটা ম্যাথসের কথা বলছেন, এটা আমি ফিজিক্সের ক্ষেত্রে বলতেছি, কেমিস্ট্রির ক্ষেত্রে বলতেছি, যে ফার্স্ট অফ অল আমাকে দেখা লাগবে যে কোয়েশ্চেন কি করছে, কোয়েশ্চেন যেটা করছে সেটা রিলেটেড ডিরেক্ট কোনো সূত্র আছে কিনা। যদি ডিরেক্ট সূত্র থাকে, তারপর আমি দেখবো যে ওই সূত্রের মধ্যে যা যা দরকার সবগুলা প্রশ্ন দেওয়া আছে কিনা। ফিজিক্সের ক্ষেত্রে আমরা এরকম প্রশ্ন বেশিরভাগ ফেস করি, যে আমরা দেখি যে একটা কোয়েশ্চেন চাইছে, বলছে যে দূরত্ব বের করো, হ্যাঁ দূরত্ব এস ইকুয়ালস টি ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার দিয়ে দূরত্ব বের করো, সরণ বের করো। তো দেখলাম যে সরণ বের করতে বলছে, তাহলে এস ইকুয়ালস টি ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, তখন আমার দেখা লাগবে যে এই জায়গার ইউ আছে কিনা, এই জায়গার ত্বরণ এ আছে কিনা, এই জায়গায় আমার টি যেটা দরকার সেটা আছে কিনা। জি। ওকে, সো যদি ওইটা না থাকে, তারপর আমাকে অন্য একটা সূত্রে যাওয়া লাগবে, ভি প্লাস ভি ইকুয়ালস টি প্লাস এটি, ঠিক না? আরেকটা সূত্র আছে ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2as। সো অন্য সূত্র থেকে যেটা দেওয়া নাই ওই মানটা বের করতে হবে। সো আমি যেটা মনে করি যে ম্যাথস করার ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে আমাকে ফিউচারটা গেস করতে হবে, ফিউচারটা গেস করতে হবে যে আমি এই ওয়েতে গেলে এইরকম একটা অ্যান্সার পাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটার জন্য অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। ম্যাথসে স্পেশালি সায়েন্সের সাবজেক্টে কনসেপ্ট চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার ছাড়া এরকম হচ্ছে উল্টাপাল্টা করে মানে পড়াশোনা করে কোনো ভালো রেজাল্ট পসিবল না। অবভিয়াসলি সবার আগে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তুমি হচ্ছে একটা ম্যাথসের সেকেন্ড লাইন না করে থার্ড লাইন ফোর্থ লাইন গ্যাস করতে পারবা, ওকে এটা এইভাবে করলে এইরকম রেজাল্ট আসবে। ঠিক আছে, আচ্ছা। এইটা হচ্ছে এই প্র্যাকটিসটা করতে হবে, এবং সবকিছু হচ্ছে প্র্যাকটিস, কারণ ম্যাথসে প্র্যাকটিসের উপরে কোনো ইয়েই নাই, কোনো অপশনই নেই, প্র্যাকটিস করতে হবে প্রচুর। জি ভাইয়া, এখন আমি যদি দেখি আমারও এই জিনিসটা অনেক ছিল। আমি মনে করি যে সামনে যে স্টুডেন্টরা আসবে, তৈরি হবে সবারই এই কমন একটা মিস্টেক আছে যে ওরা সিলি মিস্টেক করে ম্যাথ করতে গিয়ে। যেমন আপনার বিয়োগ করার কথা যোগ করে দিছে, যোগ করার কথা বিয়োগ করে দিছে, গুণ করার কথা ভাগ করে দিছে। এই যে এই মিস্টেক গুলা কিভাবে এড়ানো যায়? আচ্ছা, এই মিস্টেকগুলো আমি ম্যাক্সিমাম মিস্টেক এগুলাই ফেস করি। আমার স্টুডেন্ট যারা আছে তাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই আমি ফেস করি। যেমন হচ্ছে কালকে পরশুদিন মনে হয় একটা স্টুডেন্ট এরকম, সে উপরের লাইনে আছে 2/13, হ্যাঁ মানে 13/2 আছে, সে নিচের লাইন লাগছে 2/3, মানে 13 সে 3 বানাই দিছে, চিন্তা করছো? সে নিচে আছে 13 সে লেখছে 3, মানে ৩ 3/2 ছিল, মানে এটা 13/2, সে লেখছে 3/2। ৩ ওকে, ভাগের এটা গেল ২। একটা কথা। সেকেন্ড জিনিস যেটা দেখলাম, সে জাস্ট পরের ম্যাথসে সে যেটা করছে সেটা হচ্ছে সে প্রশ্ন দেখে দেখেই লিখতেছে, প্রশ্ন দেখে দেখে লিখছে, এক জায়গায় আছে ভাগ চিহ্ন, এটা ছোট ক্লাসের একটা স্টুডেন্ট, এক জায়গায় আছে ভাগ চিহ্ন, সেটার যোগ লিখছে, ভাগ চিহ্ন ছিল সেটার যোগ লিখছে। তো আমি তো তাকাই তাকাই দেখতেছি যে সে লিখতেছে, লিখার পরে তখন হচ্ছে আমি বললাম যে এখানে ভুল আছে, খুঁজে বের করো। সে তো হচ্ছে তখন হচ্ছে সে চেক করলো, লাইন আবার চেক করতে কোয়েশ্চেন সাথে মিলাইয়া মিলাইয়া চেক করতে পরে দেখলো যে এই যে তার এটা ভুল, পরে বলে সরি স্যার, সরি স্যার। তো ব্যাপার হইতেছে, যাদের এই রকম প্রবলেম হয় যে একটা লিখতে যে আরেকটা করে ফেলতেছে, বা একটা করতে যে আরেকটা লিখে ফেলতেছে, তারা যেটা করতে পারে প্রত্যেকটা লাইন লেখার পরে প্লিজ হ্যাভ এ ক্রস চেক, একটা চেক করতে হবে। তুমি যেটা লিখছো সেটা চেক করো, সেটা হয়েছে কিনা, তুমি ঠিকঠাক মতো কোয়েশ্চেনটা তুলছো কিনা, ঠিকঠাক মতো লিখছো না। কারণ যাদের এই প্রবলেম হয় তাদের এটা করতেই হবে, বারবার চেক করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা, যে আমি কোয়েশ্চেন যেটা লিখলাম বারবার, এটা হচ্ছে আমি উপরের লাইন থেকে নিচের লাইন লিখছি, লিখার পর আমাকে চেক করতে হবে। বাট এটা হয় কি যে বারবার মানে একটা ম্যাথসে যদি 10টা স্টেপ থাকে, 10টা লাইন থাকে, 10টা লাইনটা যদি আমি 10 বার চেক করি, দেখা যাবে যে ম্যাথসটা করতে লাগতে হয়তো 5 মিনিট, হয়ে গেছে 10 মিনিট, টাইম চলে ১০ যাবে, মিনিট। ঠিক না? সো ইন দ্যাট কেস যেটা করতে হবে যে এইভাবে বারবার চেক করার যদি অপশন কারোর কাছে না থাকে, সে যেই কাজটা করতে পারে সেটা হচ্ছে যে সে ওই ম্যাচটা করুক, মানে করতেছে করতেছে করার পরে হচ্ছে মাঝখান থেকে কোনো স্টেপ যেটা থাকে, স্টেপ গুলা থাকে, ওই স্টেপ গুলা সে বাদ দেওয়ার দরকার নেই। সে 2-3 লাইন করুক, 2-3 লাইন করে আবার উপর থেকে হচ্ছে চেক করুক, মানে একবারে সে চেক করুক, এক লাইন করে চেক না করে সে হচ্ছে 3-4টা স্টেপ লিখুক, লিখে তারপর হচ্ছে সে চেক করুক। এরকম করলে হচ্ছে মোটামুটি এই জিনিসটা, এটা ভুল তো আর
সবচেয়ে বড় কথা হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। কারণ অনেকের একটা প্রেশার থাকে, অনেক স্টুডেন্ট যেটা করে যে পাশের বন্ধু এটা লিখতেছে, আমি এটা লিখতেছি, ওকে, সো আমার এটা তাড়াতাড়ি শেষ করা লাগবে, তার সাথে ওইটা লেখা লাগবে, এটা একটা ব্যাপার থাকে। সেকেন্ড হচ্ছে একটা ভয় থাকে ভিতরে যে আমার এটা হচ্ছে নাকি হচ্ছে না। সো আমি ওই যে বললাম যে কনফিডেন্স হারানো যাবে না, কনফিডেন্সটা রাখা লাগবে। আমি ম্যাথসের রুল জানি, ম্যাথসের রুলস জানি যে এখানে এটা করতে হবে, এখানে এটা করতে হবে, ওই অ্যাকর্ডিং টু রুলস আমার হচ্ছে আগাইতে হবে। কনফিডেন্সটা আর কনসেন্ট্রেশনটা কোনো সময় ব্রেক হইতে দেওয়া যাবে না, কারণ ম্যাথসে ম্যাক্সিমাম ভুল হয় কনসেন্ট্রেশন হারানোর কারণে। সো কনসেন্ট্রেশনটা একদম ফিক্সড রাখা লাগবে, আর প্রেশার নেওয়া যাবে না। আমি উপরের লাইন দেখে নিচের লাইন লিখবো, ম্যাথসে তো ব্যাপার এরকম, ঠিক না, যে আমি উপরের স্টেপটা দেখে হচ্ছে নিচের স্টেপটা লিখবো। সো এইখানে হচ্ছে কনসেন্ট্রেশনটা চলে গেলেই হচ্ছে ভুল হওয়ার একটা চান্স থাকবে, কনসেন্ট্রেশনটা ধরে রাখা লাগবে, মাথা ঠান্ডা রাখা লাগবে। সো আমি হচ্ছে এখানে একটা সাজেশন দিই স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে যে তুমি ম্যাথস করার পরে দুইটা অ্যান্সার করছো বা দুইটা সৃজনশীল করছো, প্লিজ তুমি বাইরে যাও, বাইরে যাওয়া হচ্ছে চোখে মুখে একটু পানি দাও, বা তুমি বাইরে যদি যাওয়ার অপশন না থাকে তুমি ক্লাসে থাকো, ক্লাসে থেকে হচ্ছে একটু রিল্যাক্স করো 2 মিনিট বা হাইয়েস্ট 3 মিনিট। 3 মিনিট হচ্ছে তুমি রিল্যাক্স করো, রিল্যাক্স করে মাথাটারে আবার ফ্রেশ করো, এদিক ওদিক লাগলে তাকাও। হ্যাঁ, আমরা আমরা হচ্ছে দেখি যেটা করতাম সেটা হচ্ছে আঙ্গুল টাঙ্গুল ফুটাইতাম, ঘাটটা হচ্ছে এরকম হচ্ছে টানাইতাম, টানাইতাম, হালকা একটু রিল্যাক্স হওয়ার ট্রাই করবা দুইটা সৃজনশীল অ্যান্সার করার পরে। তারপর হচ্ছে বাকিটা আবার অ্যান্সার করা শুরু করো, একটু হইলেও ফ্রেশনেস আসবে। আর যদি পসিবল হয় ক্লাসের বাইরে যেয়ে চোখে মুখে একটু পানি দিয়ে আসলে তো আরো ভালো। আচ্ছা, এখন ভাই এমন একটা প্রশ্ন করতে চাই, এটা চরম বাস্তবতা নিয়ে আপনি উত্তরটা দিবেন। যেমন অনেকে আপনার বলে যে পড়তে ইচ্ছা করে না, তাদেরকে আপনি কি বলতে চান? আহ ফিজিক্সের মধ্যে তোমাদের একটা টার্ম আছে না যে ঘর্ষণ বল, ঠিক না? জি। ঘর্ষণ বল একটা টার্ম আছে না? ঘর্ষণ বল জিনিসটা কি? ঘর্ষণ বল জিনিসটা হইতেছে যে একটা কোন অবজেক্টের একটা জড়তা আছে, তার মিনিমাম জড়তাটারে কাটাইয়া তার মধ্যে হচ্ছে একটা ব্যাগ তৈরি করা, একটা ভেলোসিটি তৈরি করা তার মধ্যে, ঠিক না? তো মানে জি। হচ্ছে যে তার এই ঘর্ষণ বল যেটা, সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমাদের জড়তা অ্যাকচুয়ালি, যে আমরা বসতেই পারতেছি না। ফার্স্ট অফ অল বসে যাওয়া লাগবে। তুমি কখনো যদি না বসো তোমার কখনো কিন্তু অভ্যাস হবে না। এন্ড সায়েন্স বলে, যে সায়েন্সের একটা কথা আছে যে কেউ যদি এক নাগারে মন দিয়ে যদি 20 থেকে 30 মিনিট কেউ কোনো একটা টপিকে থাকে, তার মন অটোমেটিকলি সেখানে সেট হয়ে যাবে। মানে কেউ, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে আমার বসতে হবে পড়তে ফার্স্ট অফ অল। মানে যতই কষ্ট হোক, মানে দিন দুনিয়ার মায়া ত্যাগ করে সবকিছু হচ্ছে ত্যাগ করে হচ্ছে আমার টেবিলে বসতে হবে, প্রথম কথা এটা। আর যদি টেবিলে না বসে আমার জীবনে পড়ার অভ্যাস হবে না, টেবিলে বসতে হবে। তো টেবিলে বসার পর ওকে, প্রথম দিন হচ্ছে প্রথমবার 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট তুমি বসো, 20 মিনিট বসে তারপর হচ্ছে তুমি 20 মিনিট পরে উঠো, ওইটা হচ্ছে চোখে মুখে পানি দাও, বা ছোট ভাই বোন থাকলে একটা চিমটা দিয়ে আসো, বাট আবার আসো, মেক শিওর দ্যাট ইউ আর কামিং ব্যাক টু ইউর টেবিল, এইটা আসো, ওকে। তারপর হচ্ছে আরো 20 মিনিট পরো, আরো 20 মিনিট পরে তুমি এরকম করো, এরকম করতে করতে হচ্ছে প্রথম দিন কাটাও। সেকেন্ড দিন হচ্ছে তুমি 20 মিনিটের জায়গায় ওইটা 30 মিনিট সেট করো, পরের দিন 40 মিনিট সেট করো, এরকম ট্রাই করো যে তুমি একটানা 40 মিনিট তুমি টেবিলে বসা আসো। 40 মিনিটের পরে তুমি 5 মিনিট ব্রেক নাও, ব্রেক নেওয়ার পরে আরো 40 মিনিট বসো। প্রথমত টেবিলে বসার হ্যাবিটটা করা লাগবে। টেবিলে যদি কেউ বসতে না পারে তাইলে তার আসলে কোনো ইয়ে হবে না, কোনো হচ্ছে কি বলে অভ্যাস হবে না। এটা হচ্ছে আমার টেবিলে বসার হ্যাবিট। সেকেন্ড হচ্ছে মানুষ যদি একটানা 10 দিন 12 দিন বা 15 দিন 20 দিন, এটা মানুষের উপর ডিপেন্ড করে, একই কাজ বারবার রিপিট করে, তাহলে ওটা তার অভ্যাস হয়ে যায়। মানে অভ্যাস জি। বানাইতে হইলে তোমার মোটামুটি 20 দিন লাগে, সায়েন্স যেটা বলে আর কি। হ্যাঁ, তো জি। এই বসার হ্যাবিটটা করা লাগবে। এই বসার হ্যাবিটটা প্রতিদিন একটু একটু করে এক্সটেন্ড করা লাগবে। তুমি প্রতিদিন হচ্ছে প্রথম দিন 2 ঘন্টা পড়ো, তারপরের দিন তুমি এটা 3 ঘন্টা বানাও, পরের দিন তুমি 4 ঘন্টা বানাও, এরকম একটু একটু করে বাড়াইতে হবে। এবং এটা একটু একটু করে বাড়ানোর একটা টেকনিক হলো একটা রুটিন করতে হবে, একটা রুটিন করতে হবে। আমি প্রথম দিন হচ্ছে সকাল 8টার সময় উঠলাম, এখন তো আর হচ্ছে স্কুলে যাওয়া লাগে না, ঠিক না, বাসায় হচ্ছে পড়াশোনা করতেছে। প্রথম দিন সকাল 8টার সময় উঠলাম, 8টার সময় উঠা পড়তে বসলাম, তুমি পরের দিন 7:30টায় উঠো, তারপর দিন তুমি 7টায় উঠো, এরকম করতে করতে তুমি এটারে ট্রাই করো যে ফজর নামাজ পড়ে পড়তে বসার হ্যাবিট করা, ঠিক আছে? জি। সো একদিনে অভ্যাস গেইন করা যাবে না। তুমি বিলিভ মি 15 থেকে 20 দিন বা 10 থেকে 15 দিন তুমি এই জিনিসটা প্র্যাকটিস করো, তোমার পড়তে বসার হ্যাবিট হয়ে যাবে। আর পড়তে বসার হ্যাবিট হয়ে গেলে তখন দেখবা যে তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্সও চলে আসবে, এবং হচ্ছে একটা পজিটিভ ইগো ক্রিয়েট হবে যে না আমাকে পড়া লাগবে এখন, সেটাই। আচ্ছা, আমরা ভাইয়া লাইভের একদম একদম শেষ প্রান্তে আইসা পড়ছি। আমি আর দুইটা প্রশ্নের মাধ্যমে লাইভটা শেষ করে দিব। যে দুইটা প্রশ্ন, একটা হলো আপনার যে এক্সাম হলে যদি আপনি দেখেন অনেকে প্যানিক হয়ে যায়। হ্যাঁ, যেমন আপনি যে পরীক্ষার হলে দেখবেন অনেকে, আপনি পুরো সামনে গেছেন, ও কি লিখবে ওর মাথা থেকে মানে অলরেডি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে, যে ওর মাথায় যা ছিল, যে চিন্তা ভাবনা আসছিল, এটা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে।
তো এই প্যানিক গুলা থেকে মানে আমার সামনে একজন টিচার আসুক বা সামনে যদি একজন প্রিন্সিপাল আসে তখন তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। না জানি আমি কি করব। তো এই প্যানিক গুলা কিভাবে কাটানো যায় পরীক্ষার হলে? আচ্ছা, এইটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি প্রথমে একটু আগে একটা কথা বলছিলাম যে তুমি পরীক্ষার হলে ট্রাই করো মেন্টালি ফ্রেশ থাকার। তুমি কোনো মেন্টাল প্রেশার নেওয়া যাবে না। আর প্রেশার না নেওয়ার উপায় হচ্ছে তুমি ওই যে একটা কোশ্চেন লিখো, দুইটা কোশ্চেন লিখো, লিখে হচ্ছে একটু ব্রেক নাও, 1 মিনিট 2 মিনিটের ব্রেক নাও। বাইরে যদি যাওয়ার চান্স থাকে তুমি বাইরে যাও, বাইরে যেয়ে হচ্ছে 1 মিনিট ওয়াশরুমে কাটাইয়া চোখে মুখে পানি টানি দিয়ে আবার ঘুরে আসো। মানে এইটা এই জিনিসটা আচ্ছা হচ্ছে ভাই, তোমার একটা, এই জিনিসটা হ্যাঁ, কি যেমন আমি এক্সাম হলে সম্ভব কিনা? এই জিনিসটা যেমন হচ্ছে আমি এক্সাম হলে তো হ্যাঁ, আমি আচ্ছা আসতেছি, এই বলেন। কথায় আসতেছি। সো আমি এই কথায় আসতেছি। সো যদি পসিবল হয় এটা হচ্ছে আমি এইজন্য বললাম যে যদি পসিবল হয় তো এই জিনিসটা হচ্ছে করা যাইতে পারে। অথবা যারা কেউ হচ্ছে তোমার মানে ওয়াটার পট দিয়ে পানি রাখতে পারে পাশে। পানি খাইলেও কিন্তু অনেকটা নার্ভাসনেস কেটে যায়। পানি রাখতে পারে। যদি সম্ভব হয় ওই ওয়াশরুমে যাওয়া অত সবসময় পসিবল না। যে ওয়াটার পটের পানি নিয়ে হালকা হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে পানি পানি লাগাই হচ্ছে চোখে মুখে হালকা ভিজিয়ে দিলে তোমার মানে নার্ভ গুলো হচ্ছে একটু ইয়ে হয়, ফ্রেশ হয়। ওকে, সত্যি মানে সত্যি। চোখে মুখে হচ্ছে হালকা বুঝাই দিলে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে কিছু হয়। কথা হচ্ছে একটা কনফিডেন্স রাখা লাগবে পরীক্ষা হলে, যে পরীক্ষা হলে আমি আসছি, আমি লিখতে বসছি, আমি যাই পারি একদম কনফিডেন্টলি লিখবো, নার্ভাস হওয়া যাবে না, এটা হচ্ছে কথা। সেকেন্ড কথা হচ্ছে যদি কখনো প্রিন্সিপাল, যদি কখনো হচ্ছে কোনো মানে টিচার সামনে আসে, তুমি হচ্ছে ওই পেজে লেখা বাদ দিয়ে দাও। তুমি হচ্ছে পেছনের পেজে যাও, পেছনের পেজে যাই হচ্ছে তোমার যে সুন্দর সুন্দর লেখা যেগুলো আছে সেগুলো হচ্ছে হালকা করে 1 মিনিট রিভাইজ দাও। রিভাইজ দিয়ে হচ্ছে ওই টাইমটারে জাস্ট তুমি মানে বুঝতে দিলা না, তোমার ব্রেইনটা এটা বুঝতে দিও না যে আমার সামনে প্রিন্সিপাল আসছে, প্রিন্সিপালের সামনে আমি কি লিখবো, ভুল লিখবো না ভালো লিখবো, সঠিক লিখবো, প্রিন্সিপাল দেখলে কি মনে করবে, এইসব চিন্তা করা যাবে না। ওকে, প্রিন্সিপাল আসছে ঠিক আছে, আমি ভালো যেটা লিখছি সেটা প্রিন্সিপালটা দেখাই দিই, প্রিন্সিপাল দেখুক এটা। ওকে, সো তারপর হচ্ছে তুমি তোমার প্রিভিয়াস যে কাজ আছে সেটাতে হচ্ছে ব্যাক করো, কারণ এগুলা আসলে মানে পরীক্ষার হল তো, পরীক্ষার হলে ম্যাক্সিমাম ঘটনা এটাই ঘটে যে অনেকে প্যানিকড হয়ে যায় আর নার্ভ যেটা সেটা ধরে রাখতে পারে না। সো এটা করা লাগবে, ঠান্ডা মাথা থাকা লাগবে। And যদি একদমই কোনো সম্ভাবনা না থাকে যে বাইরে যাওয়ার চান্স নাই, সাথে হচ্ছে পানিও নাই, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি লিখো, লিখার পরে হচ্ছে 2 মিনিট হাইয়েস্ট 3 মিনিট তুমি হচ্ছে একটা ব্রেক নাও। ব্রেক নিয়ে মাইন্ড রে ফ্রেশ করো। তুমি লাগলে অন্য কোয়েশ্চেনের দিকে তাকাও, হ্যাঁ, মানে কোয়েশ্চেন নিয়ে তুমি চিন্তা করো, অন্য কিছু চিন্তা করো, একটু ফ্রেশ করা লাগবে ব্রেনকে। জি ভাই। ভাই এখন যদি আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করি যে আপনার হাত দিয়ে অনেক টপার বের হইছে। অনেক আমি যদি বলি আমাদের ব্যাচ থেকে আপনার হাতের অনেক হ্যাঁ, স্টুডেন্ট মেডিকেল আলহামদুলিল্লাহ। বিভিন্ন ভালো ভালো ভার্সিটিতে আছে। যদি তসিফের কথাই বলি, তসিফ কিন্তু ডেন্টালে উসমানী ডেন্টালে গেছে। মেডিকেলে চান্স পাইছে। হ্যাঁ, তো এরকম আরো আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, ভালো ভালো জায়গায় আছে। তো আপনার হাত দিয়ে আলটিমেটলি টপার স্টুডেন্ট বের হইছে। এই যে টপার স্টুডেন্টকে তো আপনি অনেক দিন ধরে দেখতেছেন, তাদের রুটিন থেকে কোন হ্যাবিটটা নিলে বাকি স্টুডেন্টরা আপনার উপকৃত হবে? আচ্ছা, তৌসিফের সাথে আমার প্রতিদিনই দেখা হয় অলমোস্ট। আজকে গত 2 দিন দেখা হয় নাই, আমি ওইদিকে আর যাই নাই। বাট পরশুদিন দেখা হয়েছিল, সে দেখলাম যে সে হচ্ছে এতে ক্যাফে ঢুকছে, তখন আমি আবার তারা জিজ্ঞাসা করলাম যে এতে ক্যাফে কি তুমি হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে আবার ঢুকছো নাকি, 2019 সালে সে হচ্ছে ইনস্টাগ্রাম চালাইতে দেখা হয়েছে। তো সে বলছে যে না। তারপর হচ্ছে তার সাথে ইয়ে নিয়ে কথা হইলো যে ওই তোমার ডেন্টালের বিষয়টা নিয়ে কথা হলো, সে বললো যে সে আবার আগামী বছর নাকি আবার দিবে। তো তারা আমি বুঝালাম যে আগামী বছর দিবা ঠিক আছে, বাট তুমি ট্রাই করো এটাকে ভালোভাবে কন্টিনিউ করা, এটাকে কন্টিনিউ করো, আগামী বছরটা আগামী বছর দেখা যাবে, এটাকে ভালো করা। সো তৌসিফের কথাই যদি আমি বলি, তৌসিফ কিন্তু তোমার হইতেছে অনেক ইয়ে করতো, লাইক কোন একটা কনসেপ্ট তৌসিফের মাথায় ঢুকতে একটু টাইম লাগতো, বা দেখা যেত যে নকিব জিনিসটা নিয়ে নিছে, হ্যাঁ, রাহাত একটু আস্তে আস্তে নিচ্ছে, তৌসিফ দেখা যেত যে সব পারতেছে, হুট করে সে ব্ল্যাঙ্ক হয়ে যেত, সবই পারে, জি সবই ঠিক আছে, হুট করে সে 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য সে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যেত। So, এই যে তৌসিফের এই জিনিসটা ছিল, এইটারে সে কাটায় উঠছে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। সে আমার যতটুকু মনে হয় সে প্রচুর প্র্যাকটিস করছে, তার যে টেস্ট পেপার ছিল সে টেস্ট পেপারটা শেষ করছে, এবং সে শুরু থেকেই সিরিয়াস ছিল। তৌসিফের ব্যাপারটা এরকম না যে সে হচ্ছে পরীক্ষার 2 দিন আগে বা পরীক্ষার 1 মাস আগে ব্যাপারটা এই সিরিয়াস ব্যাপারটা এরকম না। আমি তো আর তাদেরকে পড়াইছি, নকিব তৌসিফেরা দেখছে, আমি হচ্ছে একদম শুরু থেকেই সিরিয়াস ছিল। শুরু থেকেই তারা হচ্ছে মানে যখন যেটা পড়তেছে তখন এটা শেষ করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি আছে। সো আমি যদি টপারদের ইয়ে বলি, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য ফলো করতে বলি, তাইলে হচ্ছে তুমি এখন যেটা পড়তেছো এটা এখনই শেষ করে উঠবা,
এখন যেটা পড়তেছো এটা এখনই শেষ করো। এখন আমি পড়তেছি, আচ্ছা পরে আবার দেখবো না, এই সেই এইটা করলে পড়া হবে না। আমি কি বললাম একটু আগে যে প্রথমে বসার হ্যাবিট করা লাগবে, এবং বসার হ্যাবিট করে আমি কি করব, আমি যেটা পড়তেছি এটা হচ্ছে একদম 14 গোষ্ঠী হচ্ছে আমি দেখে উঠবো এখান থেকে, এটা শেষ করে আমি উঠবো না, না শেষ না করে আমি উঠবো না। এটা একদম আমাকে কনফার্ম করতেই হবে যে এই জিনিস নিয়ে আমার আর কোনো ডাউট নেই, এটা এনশিওর করা লাগবে। এখন তোমার যদি 7 ঘন্টা 8 ঘন্টা লাগে, তুমি 7 ঘন্টা 8 ঘন্টা থাকো, এই জিতটা এই ইগোটা ভিতরে আসা লাগবে। এটা আসলেই আই গেস ইনশাল্লাহ যাদের হচ্ছে প্রবলেম আছে তাদের প্রবলেম সলভ হবে। এই যে বললাম যাওয়ার পর যে টেবিলে বসো, বসার হ্যাবিট করো। টেবিলে বসা তুমি হচ্ছে অন্য কিছু করো, প্রথম দিন বেশি পড়ালেখা হবে না, পরের দিনও হবে না, বাট 1 সপ্তাহ তুমি টেবিলে বসার হ্যাবিট করো। 1 সপ্তাহ পরে দেখো যে তোমার মধ্যে চেঞ্জ আসবে, তোমার মধ্যে ওই রিয়েলাইজেশনটা আসবে যে আমি যেহেতু বসছি তাইলে হচ্ছে বসার মতো বসি না একটু। আচ্ছা তাহলে ভাই আমার কোয়েশ্চেন গুলো এগুলাই ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটা টাইম উপহার দেওয়ার জন্য। আমি আশা করি যে যারা লাইভটা দেখছে বা এটা ইউটিউবে আপলোড হবে তখনও অনেকে দেখবে, আবার আপনার রাত হয়ে গেছে সকালে উঠে অনেকে দেখবে। আমি আশা করি যে যতগুলা কোয়েশ্চেন হয়েছে ওইগুলা থেকে সে ইনশাল্লাহ অনেক বেশি বেনিফিটেড হবে। মানে কোয়েশ্চেন গুলো আমি এমন ভাবে রাখার চেষ্টা করছি যেগুলো ওদের প্রয়োজনীয় মনে হয়। তো ভাইয়া শেষ আপনাকে একটা কথা বলছি, আপনি কি কিছু বলতে চান কিনা শেষ মুহূর্তে? আচ্ছা, আমি শেষ মুহূর্তে কিছু বলতে চাই কিনা, ফার্স্ট অফ অল আমার অনেক ভালো লাগছে গ্রুপটা দেখে যে 3.2 কি মেম্বার্স, হিউজ, মোটামুটি একটা ভালো একটা সংখ্যা এটা, যে স্টুডেন্টরা এখানে কানেক্টেড, তাদের মানে শিখার একটা ইচ্ছা বা গাইডেন্স পাওয়ার একটা ইচ্ছা, তারা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম একটা পজিটিভ ওয়েতে ইউজ করার ট্রাই করতেছে বা ইউজ করতেছে। বা তোমার কথাও যদি ধরি, মানে এরকম একটা ইনিশিয়েটিভ, মানে এটা ভালো একটা জিনিস, ভালো একটা ইনিশিয়েটিভ যে তারা তোমার মাধ্যমে হইলেও বিভিন্ন টিচার থেকে সাজেশন নিচ্ছে, বা তোমার মাধ্যমে হলে বিভিন্ন জিনিস সম্পর্কে তারা জানতে পারতেছে, গাইডেন্স পাচ্ছে। এটা একটা পজিটিভ থিং। আর সেকেন্ড, এই জন্য হচ্ছে আমি সবার জন্য শুভকামনা থাকলো, এন্ড এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য তোমারে বা তোমার টিম সবাইকে হচ্ছে আমি একটা ধন্যবাদ দিচ্ছি অবশ্যই। আর সেকেন্ড কথা হচ্ছে আমার সবার প্রতি আমার সাজেশন থাকবে যে তোমরা এই যে ওটাই করো, যে ফার্স্ট অফ অল টেবিলে বসো, ডেস্কে বসো। হ্যাঁ, ডেস্কে বসার হ্যাবিট করো, তুমি চেয়ার টেবিল নিয়ে বইসা তারপর আগে বসার হ্যাবিটটা করো, বসার হ্যাবিটটা করে তারপর হচ্ছে দেখো তুমি 7 দিন এই জিনিসটা কন্টিনিউ করো, 8 নাম্বার দিন তোমার ডেফিনেটলি পড়তে ইচ্ছা করবে। ঠিক আছে? এন্ড আচ্ছা বাহিরের এখন যেহেতু পরীক্ষার টাইম, মোটামুটি পরীক্ষার পরে তো অনেক টাইম আছে, পরীক্ষার পরে অনেক কিছু করা যাবে, বাট এই পরীক্ষার টাইমটা এটা হচ্ছে একদম ভালো করে মানে কাজে লাগাইতে হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আচ্ছা শেষ একটা বলি, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য স্পেশাল কোনো সাজেশন থাকবে কিনা আপনার? প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যে এই জিনিসটা ওর ফলো করা উচিত, বা আচ্ছা, স্পেশাল কোনো সাজেশন? আচ্ছা, স্পেশাল সাজেশন হচ্ছে যতদিন আছে সকালবেলা উঠে যাবা তাড়াতাড়ি, সকালবেলা তাড়াতাড়ি উঠে যাবা, রাত্রে 10টার আগে ঘুমিয়ে যাবা। 10টা মিন্স 10টা, লাগলেও কি হাইয়েস্ট 11টা, অনেকের হয়তো বা 10টায় ঘুম ঘুম নাও আসতে পারে। তুমি 11টার ভিতরে ঘুমায় যাওয়ার ট্রাই করো, ফোন হচ্ছে হাতে নেওয়াই যাবে না, ফোন একদম রেখে দিতে হবে। তুমি যদি সকালবেলা প্রতিদিন যদি সকালবেলা কেউ উঠতে পারে, লাইক ফজরের নামাজ পড়ে সে যদি পড়তে বসতে পারে, তাহলে অবভিয়াসলি সে রাত 11টার ভিতরে ঘুমাইতেও পারবে। কারণ যে সকাল 9টায় উঠবে সে কিন্তু রাত 11টার মধ্যে ঘুমাইতে পারবে না, তার ঘুম হচ্ছে আরো পড়া লাগবে। তো সকালবেলা হচ্ছে ফজরের নামাজ পড়ে পড়তে বসে যাও, যতটুকু করা যায় সেটা করো। এন্ড বিকালবেলা মেক এখানে যদি শিওর ভাই দ্যাট বিকালবেলা, হ্যাঁ, বলে ফেলো শিওর। এখানে যদি আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, আমি মানে যেদিন ফজরের পর না ঘুমিয়ে পড়তে বসতাম, তখন আমি দেখতাম যে ভাইয়া মানে আমার দিনটা মানে অনেক টাইম, আমি একটা টপিক একটা সাবজেক্ট পড়তেছি, 2 ঘন্টা পড়লেও কিন্তু 5টার সময় যদি ফজর হয় আপনার 7টা বাজে মাত্র। আর আমি যদি ঘুম থেকে উঠি 10টা, তার মানে 5টা থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টা টাইমই আমার ওয়েস্ট। 5 ঘন্টা আমার টাইম ওয়েস্ট হয়ে গেল, সেটাই। সো এটা এটা আমার স্পেশাল সাজেশন থাকবে যে তুমি ট্রাই করো ফজরের নামাজটা পড়া না পড়া এটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করতেছে। বাট চেষ্টা করো তুমি হচ্ছে 5টা 6টার আগে, 5:30 বা 5টার সময় তুমি হচ্ছে পড়তে বসতে পারতেছো, বা ধরো 6টার সময় তুমি পড়তে পারতেছো, এটা করো। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে প্লিজ বিকাল 5টার পরে পড়ার কোনো দরকার নেই। বিকাল 5টার পর বা আসর নামাজে পড়ে, আসর নামাজ পড়ো। আসর নামাজ পড়ে হচ্ছে তুমি বন্ধুদের সাথে তোমার সার্কেল যে আছে সার্কেলকে টাইম দাও। তোমার যে সার্কেল আছে বন্ধু বান্ধব হোক, আর যারা বাইরে, যারা হচ্ছে একটু ইন্ট্রোভার্ট টাইপের, বাইরে জানা, তারা হচ্ছে ফ্যামিলির সাথে থাকুক। মানে বিকালের থেকে আসরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত এই টাইমটা যারা খেলাধুলার অভ্যাস আছে তারা লাগলে খেলাধুলা করো। তাইলে হচ্ছে হবে কি, লাইক আমার সারাদিনের যে একটা আছে, একটা টায়ার্ডনেস থাকবে, ক্লান্তি। সেটা হচ্ছে কেটে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে একদম ভুলে গেছি, আমি হচ্ছে এটা সবাইরই আমার সাজেশন থাকবে, এটা পার্সোনালি আমি হচ্ছে এটা করতাম, এটা হচ্ছে প্র্যাকটিস করছি, পার্সোনালি আমি এটা প্র্যাকটিস করছি ইন্টারমিডিয়েট টু এসএসসি তে। সেটা হচ্ছে লাইক আমি পড়ার পরে যখন আমি রাত্রে ঘুমাইতে গেছি, 11টায় হোক আর 11:30 আমি যখন ঘুমাইতে গেছি,
আমি আজকে নতুন কি কি পড়ছি সেইটারে হচ্ছে আমি রিমাইন্ড করার চেষ্টা করছি, আমি মনে করার ট্রাই করছি যে আমি আজকে নতুন এইটা এটা আমার মনে আছে একদিন যে আমি মনে করতে পারি নাই, মানে আমি যেটা পড়ছি ওই জিনিসটা আমার কোনোভাবেই মনে হইতেছে না, আমি মনে করতে পারতেছি না, মানে এই স্টেপের পরে এই স্টেপ আমার মনে হচ্ছে না, আমি আবার উঠছি, ওইটা হচ্ছে আমি বই বলছি, বই মিলে দেখছি যে এটা এখানে আটকাইছে, তারপর হচ্ছে আমি হচ্ছে এটা, এরপরে আমি এটা কোনোদিন ভুলি নাই, সত্যি কথা যেটা। So, তুমি ঘুমানোর সময় এই টাইমটা হচ্ছে লাইক 20 মিনিটের মতো বা 10 মিনিটের মতো একটা টাইম দাও, যে তুমি যা যা পড়ছো দেখো তুমি ওইটা মনে করতে পারো কিনা। ওকে, ইন ডিটেলস তোমার মনে করার দরকার নেই, তুমি পয়েন্ট গুলা মনে করতে পারো কিনা। ঠিক আছে, যদি তুমি দেখো যে না তুমি যেই নতুন নতুন টপিকটা পড়ছো সেটা ঘুমানোর আগে তুমি মনে করতে পারছো, তাহলে বুঝবা যে তোমার এটা শেখা হয়েছে। যদি দেখো যে মনে করতে পারো নাই, তোমার এটা আরেকবার দেখা লাগবে। এন্ড সেকেন্ড কথা হইতেছে, আরেকটা টিপস আমি দিব, সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস পড়ছো, পড়ার পর তোমার মনে হয়েছে যে এটা আমি পারছি, এটা পেরে গেছি। ওকে, এটা যে তুমি পারছো, ওই যে টপারদের একটা ক্যারেক্টারিস্টিক বলছিলাম, তারা নিজেরা নিজেদেরকে কি করে টেস্ট করে। তুমি হচ্ছে ধরো সকালবেলা ফজরের নামাজ পড়ে এটা করছো, করার পর হচ্ছে তুমি এটা পারছো। ওকে, তুমি সেম টাইপের সেম কোয়েশ্চেনটাই দুপুরবেলা আরেকবার ট্রাই করো, বা বিকালবেলা তুমি হচ্ছে আসরের নামাজের আগে বা সন্ধ্যার সময় বসলে সন্ধ্যার সময় তুমি আরেকবার ট্রাই করো। মানে সকালবেলা তুমি ম্যাথস পড়লে ওই ম্যাথসটার তুমি রাত্রেবেলা ঘুমানোর আগে তুমি আরেকবার ট্রাই করো, যে দেখো এটা তোমার মনে আছে কিনা, এটা তোমার মনে আছে কিনা। বা তুমি যেটাই পড়ছো, দিনের শুরুতে যেটা পড়ছো, দিনের শেষে বা তোমার পড়ার শেষে তুমি চেষ্টা করো যে ওটা আরেকবার কভার করা, যে ওটা তোমার মনে আছে কিনা। কারণ অনেকে হয় কি, যে আমি পারছি পারার পর এটা সে দেখে না, এটা হচ্ছে অনেক বড় একটা ভুল। যে আমি পারছি পারার পর তোমার এটা আরেকবার টেস্ট করতে হবে, যে আমি আসলেই পারছি নাকি হচ্ছে আমি জাস্ট তখন জুসের ঠেলায় পারছি আর এখন হচ্ছে পারতেছি না। সো এই প্র্যাকটিসটা করা লাগবে, যে একটা জিনিস পারলেও সেটা একটু পরে আরেকবার নিজের জাস্টিফাই করা লাগবে, যে আমি আসলে এটা পারতেছি কিনা। সো আই গেস এইগুলা ফলো করলে হয়তো বা কিছুটা, প্রথমত হচ্ছে ওই যে আমার ব্রেইন, যেটা আমার ব্রেইনকে হচ্ছে ব্রেইনের উপরে আমার কমান্ড আনা লাগবে, আমার ব্রেইনকে আমি কন্ট্রোল করা লাগবে ফার্স্ট অফ অল। ব্রেইন কেন তোমার হচ্ছে তোমার পড়া মুখস্থ করায় রাখবে, তুমি ব্রেইনকে ওই প্র্যাকটিসটা করাইতে হবে ফার্স্টে। তুমি ব্রেইনকে যেটা প্র্যাকটিস করাবা, ব্রেইন হচ্ছে অনুযায়ী তোমাকে আউটপুট দেবে। আমার মনে হয় ভাইয়া যে ব্রেনকে ইচ্ছা করে আরো যতটুকু প্রেসার নেয়, আর বেশি প্রেসার দেওয়া উচিত। দেওয়া উচিত, এটা আপনি একমত এবং কিনা? এটা এটা দেওয়া যায়, হ্যাঁ, এটা দেওয়া যায়, বাট এটার জন্য আমি ওই যে বললাম যে তুমি এটা একদিনে দিতে পারবে না। তুমি হচ্ছে প্রথম দিন 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, তুমি আস্তে আস্তে এটা বাড়াও। তুমি 7 নাম্বার দিন 8 নাম্বার দিন এনশিওর করো যে তুমি গত 7 দিনের যে রেকর্ড ছিল সেই রেকর্ড তুমি ভেঙে ফেলছো। বাট একদিনে দিলে হবে না, এটা হচ্ছে গ্রাজুয়ালি 7 থেকে 10 দিনের মধ্যে হচ্ছে এটা বিল্ড আপ করা লাগবে। আর এখন তো আর টাইম নেই, 26-এর পরীক্ষার্থী যারা তারা হচ্ছে এটা মোটামুটি 7 দিন হাইয়েস্ট, যে এই 7 দিনের মধ্যে তুমি তোমার ব্রেনটা একদম নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। জি ভাইয়া। তাহলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আমরা লাইভটা এখানে এন্ড করে দিতেছি। ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টের প্রয়োজন হলে আমি আপনাকে আবার ডাকবো, আপনি শিওর, আবার আমাদেরকে সাড়া দিয়েন। আর কেউ যদি আপনাকে ফলো করতে চায় বা আইডি চাই, আমি আপনার আইডিটা কি দিব কিনা তাকে? ডেফিনেটলি। না, সমস্যা আচ্ছা, নেই, আমি হচ্ছে ডেফিনেটলি দিবা। আমি হচ্ছে অনেকের কমেন্টেরও অনেকে সালাম দিছে, আমি তুমি যখন ছিল না, তো আমি কি করবো জি, জি, ভাবতেছিলাম, তখন হচ্ছে আমি তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, যার যার সালামের উত্তর দিছি, জি রিপ্লাই ভাই। দেওয়ার চেষ্টা করছি। তো তা কেউ যদি আইডি চাই অবভিয়াসলি হচ্ছে তুমি দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে ওকে ভাই। আমার এই ডিসকাশন থেকে বা তোমার এই এফোর্ট থেকে যদি কারোর বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে, তোমার কষ্ট সার্থক, আমার কষ্ট সার্থক। জি ভাই, আমার তো আপনার হচ্ছে কষ্ট লাইক সার্থক। আমার আমার হচ্ছে হেল্প করতে আমার কোনো প্রবলেম নাই, আমি হেল্প করতে পারবো, যার যেরকম সাজেশন সেই অনুযায়ী হচ্ছে হেল্প করতে পারবো। আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকিও। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।